হ্যালো এভরিওয়ান, ফাইনালি সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে লাইভ ক্লাসটাতে। এবং আশা করছি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। এবং আমি তোমাদের সবার প্রিয় লিমন ভাইয়া চলে আসছে আজকের ক্লাসটা নেওয়ার জন্য। এবং যারা যারা জয়েন করেছো তারা প্রথমে একটু অপেক্ষা করো, আমার সকল স্টুডেন্ট জয়েন হওয়ার পরে আমরা ক্লাসটা ফুল স্পিডে শুরু করে দিব। সো আমি দেখতে পাচ্ছি আমার এখানে অনেক স্টুডেন্টই জয়েন করছে, আস্তে আস্তে তোমাদের অ্যাটেন্ডেন্সটা আরো বাড়বে। সো আজকে আমরা পড়বো মূলত একটা আনন্দ পাঠের, এটা উপন্যাস না, এটা একটা গল্প। ঠিক আছে, এটা উপন্যাস লেখা, বাট এটা উপন্যাস না, এটা আনন্দ পাঠের একটা গল্প। ঠিক আছে, তোমরা অনেকে এটাকে উপন্যাস মনে করতে পারো, এই জন্য আমি এটাকে লিখে নিয়ে আসছি যাতে এটা তোমাদের সাথে কাটতে পারি। ঠিক আছে, এটা উপন্যাস না, এটা একটা কাকতারুয়া, এটা একটা গল্প। এবং এই গল্পটা আজকে আমরা পড়ার চেষ্টা করব। সো তোমরা যারা যারা জয়েন করেছো তারা আমার সাথে শুরুতেই এই কাকতারুয়া নিয়ে যতটা কনফিউশন তোমাদের মধ্যে আছে, তোমরা এটা আমাকে আমি আজকে সেটা ক্লিয়ার করে দিব। আর তোমাদের একটা দায়িত্ব আছে। দায়িত্ব কি জানো? দায়িত্ব হচ্ছে তোমরা আজকে ক্লাসটাতে কেউ র্যান্ডমলি আসা যাওয়া করতে পারবা না। মানে হঠাৎ করে ক্লাসে ঢুকলাম, 2 মিনিট বের হয়ে গেলাম, আবার ক্লাসে ঢুকলাম, এটা হবে না। কারণ তুমি যদি আজকে আমি পুরো গল্পটা পড়াবো, তো গল্প পড়ানোর মাঝখান থেকে এসে যদি বলো ভাই শুরু থেকে পড়ান, বাদ, তোমাকে আমি শুরু থেকে পড়াবো না। ঠিক আছে, কারণ অনেক বড় গল্প আমার শেষ করতে হবে। তো এই জন্য তোমরা আজকে শুরু থেকে একদম সবাই আসার পরে আমি গল্পটা শুরু করব। তার আগে আমরা একটু আগে কবি পরিচিতি পড়ে নিব, যাতে আমাদের গল্পটা শুরু করতে করতে সকল স্টুডেন্ট সমানভাবে চলে আসতে পারে। আজকের গল্পটা কেন ইম্পর্টেন্ট জানো? আজকের গল্পতে এমসিকিউ লাগে না, আমরা কাকতারুয়াতে তো আমাদের কোনো বহুনির্বাচনী কাজে লাগে না। এক্ষেত্রে আমাদের কিছু ছোট প্রশ্ন লাগে এবং আমাদের হচ্ছে লাগে ব্রড প্রশ্ন, বর্ণনামূলক প্রশ্ন। সো বর্ণনামূলক প্রশ্নগুলো আমরা দেখব। তো আপাতত আমরা কাকতারুয়া গল্পে যাওয়ার আগে আমি একটু তোমাদের জন্য একটু অপেক্ষা করি। সবাই ভালো আছো আশা করছি। এবং আমার পরিচয়টা তোমাদেরকে আগেও দিয়েছি, আমার পরিচয় তোমরা জানো, আমার নাম হচ্ছে লিমন ভাই। আমি তোমাদের বাংলা পড়াই এবং বিজিএস পড়াই, আমার নাম হচ্ছে লিমন। তোমাদের অনেকের সাথে আমার দেখা হয়েছে, তোমাদের অনেকের সাথে আমার দেখা হয়েছে কৃতি শিক্ষার্থী সংবর্ধনায়। কৃতি শিক্ষার্থী সংবর্ধনায় তোমাদের অনেকের সাথে আমার দেখা হয়েছে। ওই কৃতি শিক্ষার্থী সংবর্ধনায় যারা যারা ছিল তাদের সাথে আমার ছবিও আছে অনেকের সাথে। অনেকে আমার সাথে তোমার ছবি তুলছো, হ্যাঁ, আমি দেখলাম তোমাদের ফোন দিয়ে আমার সাথে ছবিও তুলছো। সো তোমাদের অনেকের সাথে দেখা হয়েছে। সো দেখার পর ফাইনালি উই আর ব্যাক। এবং আমরা আমাদের পড়াশোনায় ব্যাক করতে হয়েছে, কিছু করার নাই, আবার আমাদের রেগুলার লাইফের মধ্যে ব্যাক করতে হলো। আমাকে তোমরা চিনো অনেকেই। আর আমি হচ্ছে পড়তেছি একটা বিশ্ববিদ্যালয়ে, বিইউপিতে। ইউনিভার্সিটির নাম হচ্ছে বিইউপি, ওখানে ছোট করে লেখা আছে। সো বিউপিতে আমি সমাজ বিজ্ঞান নিয়ে পড়াশোনা করছি, তোমাদের থেকে বেশ বড় আমি, বয়স অনেক। ঠিক আছে, তো তোমাদের থেকে বয়স আমার ভালোই বয়স, তোমাদের থেকে আমি প্রায় 10 বছরের বড় মনে হয়, হ্যাঁ 10 বছরের বড় প্রায়। সো আমি তোমাদের এই যে তোমাদের মতো বয়সে যখন ছিলাম তখন আমি খুলনাতে, খুলনা জিলা স্কুলে পড়তাম, এটা অনেকেই জানো, তোমরা অনেকে জিলা স্কুলিয়ান আছো। তো আমাদের ক্লাসটা আমরা এই তোমাদেরই ক্লাসটা আমি তোমাদের জিলা স্কুলিয়ান লিমন ভাইয়া, তোমাদের বাংলা বিজিএস এর টিচার, সে তোমাদের ক্লাসটা নিব। অনেকে আজকে দেখতে পাচ্ছ কমেন্ট সেকশনটা নাই, তোমাদের জন্য কমেন্ট সেকশনটা আমরা অফ করে রাখছি এবং কনভিনিয়েন্টলি আবার খুলে দেওয়া হবে, কোনো সমস্যা নেই। সো কমেন্ট নিয়ে যাদের টেনশন আছে তারা তারা বা যারা খুব কমেন্ট করে স্প্যামিং করতে, তাদের জন্য আজকের এটা একটু একটু মন খারাপের ব্যাপার। আর আমাদের যারা ভালো স্টুডেন্ট তাদের সবার জন্য এটা একটা সুবিধার ব্যাপার। তো আমি একটা পোল দিই, আমাকে পরিষ্কারভাবে দেখা যাচ্ছে কিনা একটু আমাকে বলো তো, আমাকে বলো তো দেখতে পাচ্ছ? পোল দিচ্ছি, আমাকে পোলে বলো। আমার মনে হয় দেখতে শুনতে পাচ্ছ তোমরা, না পেলে তো বলতে এতক্ষণে আমাকে, মানে কমেন্টে। আমি ইয়াতে তোমাদের ওখান থেকে এই পাশ থেকে আমরা যারা ভিডিওটা দেখতেছি, ওরা ওরা তো দেখতেছে, আমাদের এখানে অনেক মানুষই আছে তোমাদের এই ক্লাসটা অবজার্ভ করার জন্য, তারা আমাকে জানাই দিত যে ওরা দেখতে পাচ্ছে না। সো পোলটা দিয়ে দিচ্ছি, একটা পোল গেছে, তোমরা পড়ে তো আমাকে একটু জানায় দাও যে লিমন ভাইকে দেখতে ও শুনতে পাচ্ছ কিনা ঠিকঠাক। যদি ঠিকঠাক দেখতে এবং শুনতে পাও সেক্ষেত্রে তোমরা জাস্ট আমাকে একটু জানাই দিলেই হবে যে তোমরা আমাকে দেখতে এবং শুনতে পাচ্ছ। ঠিক আছে, 30 বেজে গেছে, আমরা ক্লাসটা শুরু করবো ইন ইন ফাইভ ফাইভ না, ইন 1 মিনিট, অ্যাকচুয়ালি 1 মিনিটের মধ্যে আমরা ক্লাসটা শুরু করবো। জাস্ট একটু দেখি, বইটা নিয়ে নিতে পারো। আর বই নেওয়ার দরকার নাই, আমার এখানেই বই আছে, আজকে বই আনার দরকার নাই। আজকে শুধু লিমন ভাইয়ের সাথে থাকবা, আজকের কাজ হচ্ছে লিমন ভাইয়ের সাথে থাকবা খালি। ঠিক আছে, একজন বলছে দেখতে পাচ্ছে না, তোমার নেট সমস্যা, তোমার বাকি বন্ধুরা সবাই দেখতে পাচ্ছে, আমাকে সবাই জানাই দিছে।
তো তোমার ফোনের সমস্যা, তুমি একটা কাজ করো, ডেটাটা অফ করে অন করো, ডাটা কানেকশনটা অফ করে অন করো, ঠিক আছে? আচ্ছা, সো আমাদের সময় হয়ে গেছে, হ্যাঁ, আমরা আর 1 মিনিটের মধ্যে পড়া শুরু করে দিব। স্টুডেন্ট আরো আরো কিছু স্টুডেন্ট বাকি আছে, ওরা আসতেছে এখনো। এই যে প্রতি সেকেন্ডে তোমার স্টুডেন্ট বাড়তেছে, কিছু কিছু স্টুডেন্ট করে ঢুকতেছে। তো আমরা চলো এটা একটু শুরু করে দিই। আমাদের আজকের টপিকে তোমার পুরো রুটিন কোথায় দেখতে পারবা, এটা প্রতিদিন সবাই তোমাকে বলে, পুরো রুটিনটা কোথায় পাবা এটা একটু দেখে নিও। সব থেকে বড় কথা, তোমাদের একটা ক্লাসের পেইড গ্রুপ আছে ফেসবুক অ্যাপ থেকে, তোমাদের 10 মিনিট স্কুলের অ্যাপ থেকে ওই গ্রুপটাতে একটু জয়েন করে নিও। আর তোমাদের কোনো টপিক বুঝতে সমস্যা হলে, যে 10-10, অনেকে 10-10 খুঁজে পাও না, 10-10 পাবা হচ্ছে এই যে তোমার প্রোফাইলে শুরুতেই দেখবা 10-10, গুড আফটারনুন ওবিটি, তোমার নাম লেখা থাকবে, পরে ক্লাস 8, নিচেই 10-10 এর এই চিহ্নটা দেওয়া আছে, এটা দেখে তুমি 10-10 কে জিজ্ঞেস করতে পারো। আপাতত টিচার 2 আছে, টিচার 2 কে জিজ্ঞেস করো, টিচার 2 তোমাকে বলে দিবে, ঠিক আছে? টিচার 2 কে অনেকে একসাথে প্রশ্ন করে, সো ওনার একটু দেরি হলে তোমরা মন খারাপ করবা না, একটু টাইম দিবা তাকে। ওকে, তো আমরা আজকে পড়বো যে গল্পটার নাম হচ্ছে আনন্দ পাঠের কাকতারুয়া, তাই না? কাকতারুয়া পড়বো তো আমরা। এখানে উপন্যাস লেখা, যদিও এটা উপন্যাস না, আমরা উপন্যাসের মতো করে একটা গল্প পড়ছি। সো কাকতারুয়া আমরা আজকে পড়তেছি। কাকতারুয়া এটা বহু ক্ষেত্রে আমাদের অনেক পপুলার একজন লেখক সত্যজিৎ রায়ের সাথে আমরা তার নাম দিয়ে আমরা এটাকে মনে রাখতে পারি, সত্যজিৎ রায়। এবং আমরা তার জন্ম হচ্ছে কলকাতায়, এবং তার পূর্ব প্রজন্মের ভিটা ছিল কিশোরগঞ্জে। এগুলা কিছু লাগে না, তার জন্মটম লাগে না, কিন্তু তার প্রথম চলচ্চিত্র পথের পাঁচালী, এটা থেকে তোমার প্রচুর পরিমাণে মানে জ্ঞানমূলক প্রশ্ন হিসেবে তুমি এটা মনে রাখতে পারো। এটা তোমার এখান থেকে যদি প্রশ্ন আসে না, সো আমরা জ্ঞানমূলক হিসেবে এটাকে চাইলে মনে রাখতে পারি, ঠিক আছে? আর এই প্রতিভা টতিভা এগুলো যেহেতু আমাদের বহু নির্বাচনী আসে না সচরাচর, সো আমাদের বহু নির্বাচনের ক্ষেত্রে এটা দরকার নেই, আমরা সরাসরি একদম গল্পে চলে যাব। সো গল্পটাই যে আমার এখানে চলে আসছে, এখানেই গল্পটা আছে। তোমাদেরকে আমি আর 10 সেকেন্ড, আর কিছুক্ষণ সময় দিই, আর 1 মিনিট দিই। স্টুডেন্ট বাড়তেছে, গল্পটা শুরু হয়ে গেলে যেহেতু আর ব্যাক করা যাবে না, কোনো উপায় নাই, সো আমি একটু তোমাদের জন্য একটু সময় দিই, জাস্ট 1 মিনিট একটু তোমরা সময় নাও। তোমাদের 1 মিনিট পর আমাদের ক্লাসটা আমরা ফুল স্পিডে শুরু করব, কারণ আমার স্টুডেন্ট অনেকেই যে এই যে দেখছো মাত্র ঢুকলো 10 জন, ওরা ঢুকতেছে, ওদের আরো আরো 1-2 মিনিট লাগবে। 1-2 মিনিট পরে আমরা ফুল গল্পটা আজকে পড়বো, আর আমার সাথে লাইন বাই লাইন তোমরা পড়বা, এটা তোমাদের পড়তে হবে লাইন বাই লাইন, ঠিক আছে? আমি তোদের স্টুডেন্টদেরকে একটু মেনশন দেই, যাদের আসার কথা তারা আসলে আমি একবারে ক্লাসটা শুরু করে দিব। অষ্টম শ্রেণী, তোমাদের আজকে পড়তেছি আমরা হচ্ছে আনন্দ পাঠ। ইয়েস, আনন্দ পাঠের কাকতারুয়া আজকে আমরা পড়তেছি। কাকতারুয়া মানে, কাকতারুয়া দেখছো তোমরা? কাকতারুয়া কখনো? কাকতারুয়া এই যে এরকম হাত এরকম দিয়ে দাঁড়ায় থাকে, দেখছো? হাত, মাথায় একটা হাড়ি, হাত থাকে একটা পুরানো জামা পরায় দেয়। কাকতারুয়া কিন্তু মানুষ না আসলে। কাকতারুয়া কি মানুষ? কাকতারুয়া তো মানুষ না, এটা আসলে মানে তোমার একটা মানুষের অবয়ব তৈরি করা হয় যাতে কাক অন্যান্য পাখি ফসলের ক্ষতি করতে না পারে, তাই না? ওরা যেন এসে ফসলের উপর বসে ক্ষতি করতে না পারে। ওরা ওটা দেখে মনে করে কি, যে একজন মানুষ দাঁড়ায় আছে, আমরা যেন দৌড়ায় পালাই যাই, পাখি যেন বসে না আর কি ভয়তে এসে, ঠিক আছে? এটা হচ্ছে মানুষের অবয়ব তৈরি করে পশু পাখিকে ভয় দেখানো হয়, যে ওদের এখন আসার দরকার নেই। শুধু পাখি না, বনের অনেক তোমার প্রাণী আছে, ওই প্রাণীদের হাত থেকেও আমাদের ফসলকে রক্ষা করার জন্য কাকতাড়ুয়া ব্যবহার করা হয়। সবাই রেডি? আর আর দেরি করা যাবে না, যারা লেট তারা লেট, তারা ফাঁকিতে পড়ে যাবে, পরে তাদেরকে টেনে দেখতে হবে ক্লাস, ঠিক আছে? আর দেরি করতে পারতেছি না, সরি। চলো শুরু করা যাক। গল্পটাকে তোমাকে একটু কনটেক্সট দেই। এটা একটা ভূতের গল্প, তোমাকে জানতে, এটা একটা ভূতের গল্প। আমরা আজকে একটা ভূতের গল্প পড়বো, কাকতাড়ুয়া, ঠিক আছে? সো কাকতাড়ুয়া তোমাদের মধ্যে অনেকে আছে যারা ভয় পাও। আমি নিজে যেমন ছোটবেলায় কাকতাড়ুয়া ভয় পেতাম। আমি গ্রামে যখন যাইতাম, ফসলের ধানের ক্ষেতের মাঝখানে কি বলে, আইল বলে না, আইলের মধ্যে দিয়ে যখন যেতাম, তখন আমার নিজেরও ভয় লাগতো। কারণ ওই কাকতাড়ুয়া গুলা মানে মনে হতো যেন আমার দিকে তাকায় আছে। আর মাথাটা কেমন ছিল, এরকম এরকম একটা মাথা দেয়, এবার এখানে দুটো চোখটা আঁকায় এরকম ক্রস ক্রস দিয়ে, তাই না? এইরকম আঁকায়। এটা দেখতেই তো খুবই ফানি, মানে ফানি না, হরিবল, ভয়। তো এই জন্য আমিও ছোটবেলায় অনেক পরিমাণে কাকতাড়ুয়া ভয় পেতাম। তো আজকে আমরা এরকম একটা কাকতাড়ুয়া নিয়ে কথা বলতেছি, যে কাকতাড়ুয়া হাতটা এরকম, এখানে জামা থাকে, জামার এখানে কিছু বাটন থাকে, ঠিক আছে? এরকম একটা এখানে একটা পকেটও থাকে। এটা হচ্ছে একটা কাকতাড়ুয়া, এভাবে আমরা দেখি। এইটাকে একটা কাকতাড়ুয়া আমরা নাম দিতে পারি।
কাকতাড়ুয়া মানে যেটা কাক তাড়ায়, হ্যাঁ, এই জন্য বলা হয় কাকতাড়ুয়া। এটা হচ্ছে মিস্টার কাকতাড়ুয়া। ঠিক আছে, তো চলো আমরা তাহলে গল্পটা শুরু করি। গল্পটা শুরু হয়, এই ভূতের গল্পটা শুরু হয় মৃগাঙ্ক বাবুকে দিয়ে। মৃগাঙ্ক বাবু হচ্ছে আমাদের গল্পের মূল চরিত্র। মৃগাঙ্ক বাবু এই লোকটা হচ্ছে আমাদের এই ভূতের গল্পের মূল চরিত্র। কি বলতেছে দেখো, মৃগাঙ্ক বাবু একটা সন্দেহ করছিল, সেই সন্দেহের ভিত্তিতে আজকে আমরা পড়বো। মৃগাঙ্ক বাবুর সন্দেহটা যে অমূলক নয়, অমূলক মানে ভুল বা বাস্তব না এরকম। মৃগাঙ্ক বাবু সন্দেহটা যে অমূলক নয় সেটা প্রমাণ হলো পানাগড়ের কাছাকাছি এসে। তারা পানাগড় যাচ্ছে মৃগাঙ্ক বাবু, তো মৃগাঙ্ক বাবু রওনা দেওয়ার আগে একটা সন্দেহ করছিল, তো বলতেছে যে এই সন্দেহটা যে ভুল না, এটা যখন তারা যেতে যেতে পানাগড়ের কাছাকাছি চলে আসছে তখন তাদের এটা প্রমাণ হয়েছে। গাড়ির পেট্রোল ফুরিয়ে গেল। গাড়ির কি পেট্রোল ফুরিয়ে গেছে, পেট্রোলের ইন্ডিকেটরটা কিছুকাল থেকে গোলমাল করছে। সে কথা আজও বেরোবার মুখে ড্রাইভার সুধীরকে বলেছেন, কিন্তু সুধীর গা করেনি। তো এখানে এই পর্যন্ত গল্পটা এভাবে আগালো যে মৃগাঙ্ক বাবু একটা সন্দেহ করছিল যে পেট্রোলটা ফুরায় যাবে, পেট্রোল শেষ হয়ে যাবে, পেট্রোল না থাকলে তো গাড়িটা চলবে না, পেট্রোলটা ফুরায় যেতে পারে। তো এই সন্দেহ থেকে তিনি বলছে গাড়ির যে ইন্ডিকেটর, মানে পেট্রোল কতটুকু আছে, ইন্ডিকেটর মানে হচ্ছে যেটা বলে দেয় পেট্রোল আছে নাকি নাই, এটা হচ্ছে ইন্ডিকেটর। তো গাড়ির যে ইন্ডিকেটরটা নষ্ট হয়ে গেছে, সেই জন্য মৃগাঙ্ক বাবু গাড়িতে ওঠার আগে বলছে এই তেলটা ভালো করে দেখো, তেল আছে নাকি। তো এই যে সুধীর ও ড্রাইভার, এই সুধীর ও গা করেনি মানে এটাকে ও গুরুত্ব দেয় না, গরজ দেয় না। আসলে কাটা যা বলছিল তার চেয়ে কম পেট্রোল ছিল ট্যাঙ্কে। ওই ইন্ডিকেটরের কাটাটা বলতেছিল অনেক তেল আছে, বা তার থেকে কম ছিল। এখন কি হবে জিজ্ঞেস করলেন মৃগাঙ্ক বাবু। আমি পানাগড় চলে যাচ্ছি, বলল সুধীর, সেখান থেকে তেল নিয়ে আসবো। তাদের মতো কনভারসেশন হচ্ছে যে মৃগাঙ্ক বাবু বলতে চাই এখন কি হবে, ড্রাইভার বলতেছে যে আপনি অপেক্ষা করেন, আমি পানাগড়ে যাচ্ছি, গিয়ে আমি তেল দিয়ে আসতেছি, আপনি অপেক্ষা করেন, আমি পানাগড় যাচ্ছি। তো পানাগড় হচ্ছে হয়তো কিছু তো সামনেই, তো উনি গেছে, ওই ড্রাইভার চলে গেছে, আমি নিয়ে আসতেছি, আপনি গাড়ির মধ্যে বসেন, আমি তেল নিয়ে আসি। তা জিজ্ঞেস করছে পানাগড় যাবা, পানাগড় কত দূর, বলছে মাইল 3 হবে। কত? 3 মাইল দূরে। 3 মাইল মানে 3 কিলোমিটার বা তার থেকে কম বেশি আছে, কিন্তু 1 মাইল সমান 1 কিলোমিটার কিন্তু না, কম, ঠিক আছে। তার মানে তো 2-2.5 ঘন্টা। তো বললো যে 3 কিলোমিটার 3 মাইল যাবা, তা তো 2-2.5 ঘন্টা লাগবে। শুধু তোমার দোষেই এটা হলো, এখন আমার অবস্থা কি হবে ভেবে দেখেছো? গাড়ির মালিক বলতেছে বা মৃগাঙ্ক বাবু বলতেছে যে তোমার জন্যই এই সমস্যাটা হয়েছে, এখন আমার কি অবস্থা হবে এতক্ষণ ওয়েট করতে, তুমি কি বুঝতেছো? মৃগাঙ্ক বাবু ঠান্ডা মেজাজের মানুষ, কিন্তু 2.5 ঘন্টা খোলা মাঠের মধ্যে একা গাড়িতে বসে থাকতে হবে জেনে মেজাজটা খিটখিটে হয়ে গিয়েছিল। মৃগাঙ্ক বাবু লোকটা খুব ঠান্ডা মেজাজের, বাট মেজাজ খারাপ হয়ে গেছে। বুঝতেই পারতেছো, গাড়িতে ওঠার আগে বলছে বেশি বুঝেও তেল আনা নাই, এখন ওর দোষ আমি বসে থাকা লাগবে। এই জন্য মৃগাঙ্ক বাবুর মাথাটা গরম হয়ে গেছে। তাহলে দেরি করো না, বেরিয়ে পড়ো, 8টার মধ্যে কলকাতা ফিরতে পারবো তো? এখন 3:30। বলতে তা পারবো বাবু, বিকেল 3:30 বাজে, বিকেল বেলা কিন্তু একটু সূর্য আস্তে আস্তে অস্ত যাবে, আর এই সময়টা একটু মাঠঘাট অনেক শূন্য থাকে বেশিরভাগ সময়। তো উনি সন্দেহ করছে যে আমি 8টা বাজের মধ্যে কি বাড়ি যেতে পারবো, তো বলছে হ্যাঁ স্যার, আপনি 8টার আগে বাসা যেতে পারবেন, তো অপেক্ষা করেন। তো তাকে বসায় রেখে আমাদের সুধীর চলে গেল। চলে যাওয়ার সময় বললো যে এইটা এই নাও টাকা, সুধীর কিছু টাকাও দিয়ে দিছে। আর ভবিষ্যতে এমন ভুলটি কখনো করো না, লং জার্নিতে এসব রিক্সের মধ্যে যাওয়া কখনোই উচিত না। এখানে বোঝানো হয়েছে যে এসব ঝামেলার মধ্যে যাওয়া কখনো উচিত না। সুধীর টাকা নিয়ে চলে গেল পানাগড় অভিমুখে মানে পানাগড়ের দিকে রওনা দিছে। মৃগাঙ্ক শেখর মুখোপাধ্যায়, এই লোকের নাম হচ্ছে মৃগাঙ্ক শেখর মুখোপাধ্যায়, খ্যাতনামা জনপ্রিয় সাহিত্যিক। তিনি একজন জনপ্রিয় সাহিত্যিকও বটে, ঠিক আছে, একজন সাহিত্যিকের সম্পর্কে আজকে আমরা পড়তেছি। তো সাহিত্যিক বটে। দুর্গাপুরে একটি ক্লাবের সাংস্কৃতিক অনুষ্ঠানে তাকে ডাকা হয়েছিল মানপত্র দেওয়া হবে বলে। তার মানে আজকে ওরা কোথায় যাচ্ছে? দুর্গাপুর যাচ্ছে। দুর্গাপুর কেন যাচ্ছে? কারণ ওই মৃগাঙ্ক বাপু একজন সাহিত্যিক, তাকে একটা মানপত্র দিবে, প্রশংসাপত্র দিবে, যে আপনি মানে প্রশংসাপত্র মানে তার একটা সার্টিফিকেট বলতে পারো তুমি, এটা তাকে দেওয়া হবে। তো এই জন্য তারা আজকে যাচ্ছে ওখানে। ট্রেনে রিজার্ভেশন পাওয়া যায়নি, তারা ট্রেনে যাওয়ার চেষ্টা করছে, রিজার্ভেশন পায়নি মানে টিকিট পায় নাই, তাই মোটরে যাত্রা মানে গাড়িতে যাচ্ছে। সকালে চা খেয়ে বেরিয়েছেন, আর ফেরার পথে এই দুর্যোগ, কিছু খায় নাই, খিদা লাগছে। মৃগাঙ্ক বাবু কুসংস্কারে বিশ্বাস করেন না, পাজিতে দিনক্ষণ দেখে যাত্রা করাটা তার মতে কুসংস্কার, কিন্তু আজ পাজিতে যাত্রা নিষিদ্ধ বললে তিনি অবাক হবেন না। তার মানে এখানে এই লাইনটা বলতেছে যে তিনি আসলে কুসংস্কার বিশ্বাস করেন না, মানে তিনি মনে করেন না যে পাজিতে এটা একটা ধর্মের একটা এই হিন্দু ধর্মের একটা লিস্ট বা
বইয়ের মতো বলতে পারো, যেখান থেকে তারা দেখে যে কোন দিনটা শুভ কোন দিনটা অশুভ। তো তিনি এটা বিশ্বাস করতেন না, কিন্তু আজকে এমন দুরবস্থা হয়েছে, গাড়িটা নষ্ট হয়ে গেল, তো উনি বলতেছে আজকে যদি কেউ বলে যে পাজিতে খারাপ দিন আছে, তাহলে সে পাজি বিশ্বাস করবে, এরকম একটা ব্যাপার। ঠিক আছে, আপাতত গাড়ি থেকে নেমে আড় ভেঙে, আড় মানে হচ্ছে ঘুম থেকে উঠে আড় ভাঙো না, ওটাকে বলছে, মানে হাত পা ছড়াই দিয়ে আড় ভেঙে তিনি গাড়ি থেকে নেমে আড় ভেঙে তিনি তার চারদিকটা ঘুরে দেখে দিলেন। তিনি দেখলো গাড়িটা কোথায় দাঁড়াইছে, আশেপাশে একটু দেখার চেষ্টা করতেছে। মাঘ মাস, ক্ষেত থেকে ধান কাটা হয়ে গেছে, চারিদিকে ধুধু করছে মাঠ, দূরে বেশ দূরে একটি মাত্র কুড়ে ঘর একটি তেঁতুল গাছের পাশে দাঁড়িয়ে আছে। মানে পুরো এলাকাটা খুবই ছিমছাম। এটা তোমাদের কিন্তু পড়তে হবে, এই অংশটা একটু পড়তে হবে, কারণ তোমাদের যে বর্ণনামূলক প্রশ্ন আসে ওই বর্ণনামূলক প্রশ্নে কিন্তু মৃগাঙ্ক বাবুর আশেপাশের পরিবেশ কেমন, কেন অনেক ছিমছাম ছিল, এটা কিন্তু জানতে চাবে। ঠিক আছে, তো তখন কিন্তু তোমাদের যে মাঘ মাসের যে পরিবেশ, এই পরিবেশটা তোমাদের ব্যাখ্যা করতে পারতে হবে। তো মাঘ মাসের পরিবেশটা কি? মৃগাঙ্ক বাবুর আশেপাশে দেখছি যে ধান কাটা হয়ে গেছে, চারিদিকে ধুধু করছে মাঠ, যেহেতু ধান কাটা হয়ে গেলে চারিদিকে উঁচু না, পুরা মাঠ দেখা যাচ্ছে, এবং বেশ দূরে মাত্র একটা তেঁতুল গাছ, এবং তেঁতুল গাছের পাশে একটা কুড়ে ঘর, আর কোনো বাড়ি টাড়ি কিছু নাই। এছাড়া বসতির কোনো চিহ্ন নেই, মানে আশেপাশে কোনো মানুষ বসবাস করে না। আরো দূরে রয়েছে এক সারি তাল গাছ, কিছু দূর তাকালে দেখতে পাচ্ছ অনেক দূরে একটা তাল গাছ, আর সবকিছুর পিছনে জমাট বাঁধা বন, অনেক দূরে তাকালে পিছনে কিছু বন দেখতে পাওয়া যাচ্ছে। এই হলো রাস্তার একদিক, অর্থাৎ পূব দিকের দৃশ্য। রাস্তার পূর্ব দিকের দৃশ্যটা বললো যে তাল গাছ দেখা যাচ্ছে, একটা কুড়ে ঘর দেখা যাচ্ছে, কোনো বসত বাড়ি নাই। পশ্চিমেও বিশেষ পার্থক্য নেই, মানে পশ্চিমে একই রকম। রাস্তা থেকে 40-50 হাত দূরে একটা পুকুর আছে, পশ্চিম দিক পূর্ব দিক বললো, পশ্চিম দিকে একটা পুকুর আছে কিছু দূর গেলে, এবং তাতে জল বিশেষ নেই, মাঘ মাস বিশেষ কোনো জল টল নাই। গাছপালা যা আছে তা দু একটা বাবলা ছাড়া সবই দূরে, দু একটা বাবলা গাছ আছে, তারপর তাছাড়া সবই অনেক বেশি দূরে। এদিকে দুটি কুড়ে ঘর রয়েছে, কিন্তু মানুষের কোনো চিহ্ন নাই। আকাশের উত্তরে মেঘ দেখা গেল, এদিকে রোদ, একদিকে রোদ পাওয়া যাচ্ছে, যদিও মেঘ আছে বাট মেঘের পরেও কিন্তু রোদ দুটো দেখা যাচ্ছে। মাঠের মধ্যে দাঁড়িয়ে আছে একটা কাকতাড়ুয়া। পরিবেশটা কেন ভয়ঙ্কর এটা কিন্তু এখানে ব্যাখ্যা করছে, কারণ চারিপাশে যতদূর দেখা যায় কোনো মানুষ নাই, একটা দুটা ঘর আছে, তাল গাছ আছে, সেটা মৃগাঙ্ক বাবু দেখছে, এবং মাঠের মধ্যে দেখলো একটা কাকতাড়ুয়া। মাঘ মাসে শীতকাল হয়, শীতকাল হলেও রোদের তেজ আছে বেশ, রোদটা বেশ গরম, তাই মৃগাঙ্ক বাবু গাড়িতে ফিরে এলেন, যে রোদের তেজ আছে গাড়ির দিকে ফিরে যায়। তারপর ব্যাগ থেকে একটা গোয়েন্দা কাহিনী বার করে পড়তে আরম্ভ করলেন, বইয়ের মধ্যেই পড়তেছে, মানে গাড়ির মধ্যে বসে। এর মধ্যে দুটো অ্যাম্বাসাডার আর একটা লরি গেছে তার পাশ দিয়ে, মানে তার পাশ দিকে অন্য গাড়িগুলো যাচ্ছে, রাস্তা তো এমন তো না যে ওই রাস্তা আর কেউ যাবে না, তার পাশ দিয়ে দুইটা গাড়ি চলে গেছে। তার মধ্যে একটা কলকাতার দিকে, কিন্তু কেউ তার অবস্থান জিজ্ঞেস করার জন্য থামে নাই, যে গাড়িগুলো গেছে তাকে থামে হেল্প করার চেষ্টা করে নাই। মৃগাঙ্ক বাবু মনে মনে বললেন, বাঙালিরা এই ব্যাপারে বড় স্বার্থপর হয়। এই যে এই লাইনটা থেকে প্রশ্ন দেয় যে বাঙালিরা কোন ব্যাপারে অনেক বেশি স্বার্থপর হয়, এটা ব্যাখ্যা করতে হবে। তার পাশ থেকে সে যখন নিরিবিলি কোনো একটা জায়গায় বসে আছে, যার গাড়িটা যখন নষ্ট হয়ে গেছে, পেট্রোল শেষ হয়ে গেছে যখন, তো ওই মুহূর্তে যে কেউ তাকে হেল্প করবে এই ব্যাপারে বাঙালিরা খুব উদাসীন, কেউ তাকে হেল্প করতে চায় নাই। নিজের অসুবিধা করে পরের উপকার করাটা তাদের কুষ্টিতে লেখে না। কুষ্টিতে মানে হচ্ছে তাদের জীবনে, পুরো জীবনের বৃত্তান্তে তারা কখনো দেখে না যে নিজের অসুবিধা করে বাঙালি অন্য হেল্প করবে। তিনি নিজেও কি এদের মতোই ব্যবহার করতেন? নিজেকে প্রশ্ন করতে, আচ্ছা আমি যদি থাকতাম আমিও কি এরকম করতাম কিনা? হয়তো তাই, তিনিও তো বাঙালি, লেখক নিজেও তো বাঙালি, লেখক হিসেবে তার খ্যাতি আছে ঠিকই, কিন্তু তার মজ্জাগত দোষগুলো কোনো সংস্কার হয়নি। মজ্জাগত মানে হচ্ছে যেটা তার হাড্ডিতে আছে, মানে আমার বংশে থাকে না যে বাঙালি হিসেবে আমার 14 গোষ্ঠী এরকম, সেটাকে বলে মজ্জা, তোমার অস্থি মজ্জায়, মানে হাড়ের ভিতর পর্যন্ত এটা তোমার বাঙালির একটা স্বভাব এটা। ঠিক আছে, এটা হিসেবে সে কল্পনা করতেছে। মানে এখানে সে নিজের সাথে নিজে কথা বলতেছে যে আমি বাঙালি, তো তো বাঙালি তো নিজের ক্ষতি করে অন্যের হেল্প করে না, তো এর জায়গায় যদি আমি থাকতাম আমি কি করতাম, আমি কি হেল্প করতাম? মনে হয় না, কারণ আমিও তো বাঙালি। দেখো এটাই বলতেছে। আচ্ছা, পরের অংশটা একটু দেখি। উত্তরের মেঘটা অপ্রত্যাশিত ভাবে দ্রুত এগিয়ে আসলো, এবং এগিয়ে এসে সূর্যটাকে ঢেকে ফেললো। যখন সূর্যটাকে মেঘ ঢেকে ফেললো তখন একটু অন্ধকার অন্ধকার ভাব আসে, বা একটু ছায়া ছায়া ভাব আসে, সঙ্গে সঙ্গে একটা ঠান্ডা হাওয়া চলে আসতো। মৃগাঙ্ক বাবু ব্যাগ থেকে পুল ওভার হচ্ছে একটা জ্যাকেটের মতো, পুল ওভারটা বের করে পরে নিলেন। এদিকে সূর্য দ্রুত নিচের দিকে নেমে আসছে, মানে ডুবে যাবে, 5টার মধ্যেই অস্ত যাবে, অন্ত না, এটা হচ্ছে অস্ত যাবে। তখন ঠান্ডা বাড়বে। কি মুশকিলে ফেললো তাকে সুধীর। মৃগাঙ্ক বাবু দেখলেন যে বইয়ে মন দিতে পারছেন না, বই পড়ার চেষ্টা করতেছিল, গোয়েন্দা বই, বাট মন দিতে পারতেছে না। তার চেয়ে নতুন গল্পের প্লট ভাবলে কেমন হয়। উনি চিন্তা করতেছে নতুন আরেকটা গল্প লিখবে। মৃগাঙ্ক বাবু একটু সাহিত্যিক, উনি আরেকটা গল্প লিখতে চায়। ভারত পত্রিকা তার কাছে একটা গল্প চেয়েছে, সেটা এখনো লেখা হয়নি, একটা প্লটের খানিকটা মাথায় এসেছে এই পথটুকু আসতেই।
মৃগঙ্ক বাবু নোটবুক বার করে কয়েকটা পয়েন্ট লিখে ফেললেন। তার মানে এখন তিনি চিন্তা করছে নতুন বই যেহেতু পড়তে পারতেছি না, একটা নতুন বই লেখার চেষ্টা করি। একটা প্লট, প্লট মানে হচ্ছে কোন একটা গল্পের যে প্রেক্ষাপট সেটাকে বলতেছে প্লট। মানে মনে করো একটা নির্দিষ্ট জিনিস নিয়ে সে ঘটনা লিখতে চায়, কোন ঘটনা নিয়ে লিখবে সেই ঘটনার কিছু পয়েন্ট সে লিখে দিল। না, গাড়িতে বসে ভালো লাগতেছে না, খাতা বন্ধ করে আবার বাইরে এসে দাঁড়ালেন, মানে লিখতে ভালো লাগতেছে না। তারপর কয়েক পা সামনে গিয়ে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে এদিক ওদিক দেখে তার মনে হলো বিশ্ব চলাচলে তিনি একা। তিনি হঠাৎ করে বের হয়েছে, গাড়ি থেকে বের হয়ে এদিক ওদিক তাকায় দেখে কেউ নাই, দেখে মনে হচ্ছে তিনি মনে হয় একা। এমন একা তিনি কোনোদিন অনুভব করেননি। না, ঠিক একা নয়, একটা নকল মানুষ আছে কিছু দূরে দাঁড়িয়ে, ওই কাকতারুয়াটা। তার মানে তিনি গাড়ি থেকে নেমে দেখলেন, তার মনে হলো যে পুরা পৃথিবীতে তিনি একা, মানে আশেপাশে যেহেতু মানুষ নাই, মনে হচ্ছে যে তিনি একাই আছে আর কেউ নেই। তো বললেন না, একা না তো, একটা ফেক মানুষ আছে, একটা নকল মানুষ আছে। নকল মানুষ হচ্ছে কাকতারুয়া তো মানুষের মতো দেখতে। তো উনি মনে করছে, উনি বলতেছে যে হ্যাঁ, একটা নকল মানুষ, মানুষেরই একটা প্রতিবিম্ব আমরা এখানে দেখতে পাচ্ছি। কাকতারুয়াটাকে বলতেছে মাঠের মধ্যে এক জায়গায় কি যেন একটা শীতের ফসল রয়েছে, একটা খেতে হয়তো কোনো সবজি টবজি আছে, তারই মাঝখানে দাঁড়িয়ে আছে কাকতারুয়া, ওই শীতের সবজিকে পাহারা দিচ্ছে যাতে অন্য কেউ আসতে না পারে। একটা খাড়া বাঁশ মাটিতে পোতা, মানে কাকতারুয়া কিভাবে তৈরি করছে দেখো, একটা খাড়া বাঁশ মাটিতে পোতা, তার সঙ্গে আড়াআড়ি ভাবে একটা বাঁশ ছড়ানো রয়েছে, মানে এইটা একটা বাঁশ, আড়াআড়ি আরেকটা বাঁশ, তারপর এখানে একটা হাড়ি পাটাই দিছে, এখানে একটা জামা পরাই দিছে, ঠিক আছে, এরকম। এটা একটা গোল গলা গেঞ্জি মনে করে পরাই দিছে, এটা হচ্ছে কাকতারুয়াটা। তো উনি বলতেছে যে একটা খাড়া বাঁশ, দু হাতে হাতের মতো দুদিকে রয়েছে একটা আড়াআড়ি বাঁশ, এই হাত দুটো গলানো রয়েছে, গলানো মানে পরানো রয়েছে, উপর দিয়ে পরানো রয়েছে একটা ছেঁড়া জামার দুটো আন্তি, যেটা দুটো আন্তিনের মধ্য দিয়ে, মানে দুটো হাতের মধ্যে যেটা পরায় রাখছে। খাড়া বাঁশটার মাথায় রয়েছে একটা উপুর করা মাটির হাড়ি, মাটির হাড়িটা কিন্তু উপুর করা থাকে, এটা কিন্তু একটা হাড়ি, একটা হাড়ি। এবং দূর থেকে বোঝা যায় না, কিন্তু মৃগাঙ্ক বাবু অনুমান করলেন সেই হাড়ির রংটা কালো। এখান থেকে গল্পটা ডিপ হওয়া শুরু করছে, একটু বোঝার চেষ্টা করো। তো মৃগাঙ্ক বাবু দেখতেছে জিনিসটাকে, দেখতে দেখতে মৃগাঙ্ক বাবু অনুমান করলেন যে আচ্ছা, ওই কাকতাড়ুয়ার মাথার কি কালো, হাড়িটা কি কালো? তাই মনে করছে যে হাড়ির রংটা কালো, আর তার উপর সাদা রং দিয়ে আঁকা রয়েছে ডেবা ডেবা দুটো চোখ, তার মানে কাকতাড়ুয়ার চোখটা সাদা করে এঁকে দিছে। আশ্চর্য, এই জিনিসটা পাখিরা আসল মানুষ ভেবে ভুল করে, মানে এটা তো মানুষ না, বাট পাখিরা এটা দেখে মানুষ ভাবে, উনি চিন্তা করতেছে। আর তার ভয়ে খেতে এসে উৎপাত করে না। পাখিদের বুদ্ধি কি এতই কম? কুকুর তো ভুল করে না, তারা মানুষের গন্ধ পায়, কাকচড়ুই কি তাহলে সে গন্ধ পায় না? নিজেকে প্রশ্ন করতেছে, পাখিরা তো বলো। মেঘের মধ্যে একটা ফাটল দিয়ে রোদ এসে পড়লো কাকতাড়ুয়াটার গায়ে, মানে মেঘটা থেকে একটা কোণা থেকে রোদ্দুর আসতেছে, এসে কাকতাড়ুয়ার গায়ে পড়তেছে। মৃগাঙ্কবাবু লক্ষ্য করলেন যে যে জামাটা কাকতাড়ুয়ার গায়ে পরানো হয়েছে সেটা একটা সিটের শার্ট। সিট মানে হচ্ছে সিট কাপড়, হ্যাঁ, এটা কাপড়ের ধরন, সিটের শার্ট। কার কথা মনে পড়লো ওই সেরা কালো, লাল কালো সিটের শার্টটা দেখে? মৃগাঙ্কবাবু অনেক চেষ্টা করলেন, মানে শার্টটা একটু চেনা চেনা লাগতেছে। তুমি বলতেছে যে শার্টটা মনে হয় দেখছি কোথাও। মৃগাঙ্কবাবু অনেক চেষ্টা করছে, বাট চেষ্টা করে শার্টটার কথা মনে করতে পারল না। তবে কোনো একজনকে তিনি ওরকম একটা শার্ট পরতে দেখেছেন বেশ কিছু কাল আগে, তিনি মনে করলেন যে শার্টটা আমি দেখছি কার গায়ে জানি, হয় না এরকম মাঝে মাঝে ওরকম। তো আশ্চর্য, ওই একটি নকল প্রাণী ছাড়া আর কোনো প্রাণী নেই, মৃগাঙ্ক বাবু আর ওই কাকতাড়ুয়াটা। এই সময়টা খেতে কাজ হয় না বলে গ্রামের মাঠে ঘাটে লোকজন কম দেখা যায়। শীতকাল, তোমার আর নতুন করে আর ফসল ফলায় না, খেতে বেশি কাজ কাম হয় না, মানুষজন নাই। কিন্তু এরকম নির্জনতা মৃগাঙ্ক বাবুর অভিজ্ঞতা এই প্রথম, তিনি এত নীরব কখনো ফিল করেন। মৃগাঙ্ক বাবু ঘুরে দেখলেন 4:20, তার মানে 4:20 বাজে, 4:20, ঠিক আছে, 4:20 বাজে। তিনি ফ্লাস্কে করে চা রয়েছে সেটা সদ্ব্যবহার করা যেতে পারে ভেবে গাড়িতে ফিরে এসে ফ্লাস্ক খুললো, মানে চায়ের যেখানে গরম চা রাখা যায় সেটা ঢাকনা ঢেলে তিনি চা খেলেন। শরীরটা একটু গরম হলো। কালো মেঘের মধ্য দিয়ে সূর্যটাকে একবার দেখা গেল। কাকতাড়ুয়ার গায়ে পড়েছে লালচে রঙের একটা রোদ। সূর্য দূরের তাল গাছটার মাথার কাছে এসেছে, মানে সূর্যটা ডুবে যাচ্ছে, তাল গাছটার মাথা পর্যন্ত আসছে, এবং তার মিনিট 5 পরে মনে হচ্ছে সূর্যটা ডুবে যাবে। আরেকটা অ্যাম্বাসেডর, মানে আরেকটা গাড়ি, তার মৃগাঙ্ক বাবুর গাড়ি পাশ দিয়ে বেরিয়ে গেল। মৃগাঙ্ক বাবু আরেকটু চা খেয়ে আবার গাড়ি থেকে নামলেন। সুধীরের আসতে এখনো ঘন্টা খানেক দেরি। কি করা যায়? পশ্চিমের আকাশ এখন লাল, সেদিক থেকে মেঘ সরে এসেছে, মানে অস্ত যাওয়ার সময় আমরা ওই যে মাগরিবের আজানের সময় লাল লাল হয়ে উঠে না, ওই লাল লাল একটা আভা হয়ে গেছে, সেদিক থেকে মেঘ সরে এসেছে। চ্যাপ্টা লাল সূর্যটা দেখতে দেখতে দিগন্তের আড়ালে চলে গেল। এরপর
ধাপ করে, বাপ করে না, এটা ধাপ করে অন্ধকার নামবে, অন্ধকার নামবে নামবে এরকম একটা ভাব সন্ধ্যাবেলা। হঠাৎ করে সে বলতেছে, কাকতাড়ুয়া কেন জানি মৃগাঙ্ক বাবু অনুভব করছেন প্রতি মুহূর্তেই ওই নকল মানুষটা তাকে বেশি করে আকর্ষণ করছে, মানে কাকতাড়ুয়াটা তাকে আকর্ষণ করছে। সন্ধ্যা হয়ে গেছে, সেটার দিকে এক দৃষ্টে চেয়ে থাকতে থাকতে মৃগাঙ্ক বাবু কতগুলো জিনিস লক্ষ্য করে একটা হৃদকম্প অনুভব করলেন। এখানে হৃদকম্প হবে, একটা হৃদকম্প অনুভব করলেন, মানে বুকটা একটু কেঁপে উঠলো মনে হলো কাকতাড়ুয়ার দিকে তাকিয়ে। ওটার চেহারায় সামান্য পরিবর্তন হয়েছে কি, মানে মনে হচ্ছে কাকতাড়ুয়ার চেহারাটা চেঞ্জ হয়ে গেছে। হাত দুটো কি একটু নিচের দিকে নেমে আসছে, মনে হচ্ছে হাতটা খাড়া থাকার কথা, আবার হাত দুটো মনে হচ্ছে নেমে গেছে। দাঁড়ানোর ভঙ্গিটা কি আরেকটু জ্যান্ত মানুষের মতো। খাড়া বাসটার পাশে কি আরেকটা বাস দেখা যাচ্ছে, ও দুটো কি বাস নাকি ঠ্যাং? মানে কাকতাড়ুয়া তো এরকম একটা বাস থাকে, কিন্তু ওনার মনে হচ্ছে এখানে দুইটা বাস আছে, তার মানে আরেকটা পায়ের মতো মনে হচ্ছে, এটা একটা পা, এটা তার মনে হচ্ছে। কাকতাড়ুয়াটা মনে হচ্ছে জ্যান্ত হয়ে গেল। মাথার হাড়িটা একটু ছোট মনে হচ্ছে না, মানে মানুষের মাথার মতো। তিনি কি এই তেপান্তরের মাঠে একা দাঁড়িয়ে থাকতে থাকতে চোখে ভুল দেখছেন? এই প্রশ্ন করতেছে যে আমি কি চোখে কিছু হইলো, আমি কি ভুল দেখতেছি? কাকতাড়ুয়া কখনো জ্যান্ত হয়ে ওঠে? কখনোই না, কাকতাড়ুয়া তো জ্যান্ত হওয়ার কথা না। কিন্তু মৃগাঙ্ক বাবুর দৃষ্টি আবার কাকতাড়ুয়ার দিকে গেল, যে চোখ টোক মুছে আবার তাকাইলো। কোনো সন্দেহ নেই সেটা জায়গা বদল করছে। তিনি 100% শিওর কাকতাড়ুয়াটা যেখানে ছিল ওটা ওখানে আর নাই, ওটা অন্য কোনো একটা জায়গায় চলে গেছে। এটা কিভাবে সম্ভব? সেটা ঘুরে দাঁড়িয়ে তার দিকে খানিকটা এগিয়ে আসছে, ওদিকে ফিরেছিল এবং ও ঘুরে দাঁড়িয়ে লেখকের দিকে একটু আগায় আসছে মনে হলো। এসেছে না, আসতেছে। মানে উনি প্রথম চিন্তা করলো কাকতাড়ুয়াটাকে আগায় আসছে, এখন দেখলো না, এটা আসছে কি, এটা আসতেছে, মানে রানিং খুঁড়িয়ে খুঁড়িয়ে চলতেছে, কিন্তু দু পায়ে হাঁটতেছে, একটু খোঁড়ায় খোঁড়ায় হাঁটতেছে। হাড়ির বদলে একটা মানুষের মাথা দেখতে পাচ্ছে, গায়ে এখনো সেই সিটের শার্টটা আছে, আর তার সঙ্গে মালকোচা দিয়ে পরা খাটো ময়লা ধুতি। মালকোচা মানে হচ্ছে ধুতি পরার একটা ধরন, এটা কাঁচা দিয়ে পরে। বাবু, কাকতাড়ুয়াটাকে ডাক দিছে, বাবু। ওরা তো কলিজায় আর পানি নেই। মৃগাঙ্ক বাবু সমস্ত শরীরের মধ্য দিয়ে একটা শিহরণ খেলে গেল ভয়তে। কাকতাড়ুয়া মানুষের গলায় ডেকে উঠেছে এবং এ গলা যেন তার চেনা। এ হলো তাদের এককালের গৃহকর্মী অভিরামের গলা। তার বাড়ি একটা চাকর ছিল অনেক আগে, সে চাকরটাকে সে দেখতে পাচ্ছে, মনে হচ্ছে কাকতাড়ুয়াটা সেই চাকরটা হয়ে গেছে। এখনো তো বুঝতেছে না যেটা কেমনে সম্ভব। এদিকেই তো ছিল অভিরামের দেশ, মানে বললো যে আমি যেদিকে আসছি এদিকেই তো অভিরামের বাসা ছিল। একবার তাকে জিজ্ঞেস করেছিলেন মৃগাঙ্ক বাবু। অভিরাম বলেছিল সে থাকে মানকরের পাশের গায়ে। পানাগড়ের আগের স্টেশনই তো মানকর, তার মানে পানাগড় যাওয়ার আগে এখন সে মানকরে আছে, মানে মৃগাঙ্ক বাবুর দেশেই সে আছে। মানে মৃগাঙ্ক বাবু না, চাকরের দেশেই সে আছে। মৃগাঙ্ক বাবু চরম ভয়ে পিছাতে পিছাতে গাড়ির সঙ্গে সেটে দাঁড়ালেন। অভিরাম এগিয়ে এসেছে তার দিকে, এখনো সে মাত্র 10 গজ দূরে, মানে চলে আসছে কাকতাড়ুয়াটা, অভিরাম হয়ে গেছে যে চলে আসছে। আমায় চিনতে পারছেন বাবু? জিজ্ঞেস করলো ওই ভূতটা বা অভিরামটা। ভূত নাকি অভিরাম এটা আমরা দেখবো। এটা ভূত না, এটা তো কল্পনাও হইতে পারে, একটু দেখি। বা এটা ভূতও হইতে পারে, বা এটা মানুষ হইতে পারে। আমায় চিনতে পারছেন বাবু? মনে যতটা সাহস আছে সবটুকু একসাথে করে মৃগাঙ্ক বাবু প্রশ্নটা করলেন, তুমি অভিরাম না? সাহস করে যতই ভূত হোক, কাকতাড়ুয়া চিন্তা করুক, সে জিজ্ঞেস করো তুমি তো অভিরাম, তুমি অভিরাম না? একদিন পরে আপনি চিনেছেন বাবু, এতদিন পরে আমাকে চিনতে পারছেন? মানুষের মতো দেখাচ্ছে অভিরামকে। তাই বোধ হয় মৃগাঙ্ক বাবু সাহস পেলেন যে এটা তো মানুষ, আমি তো ভুল দেখতেছি মনে হয়। কাকতাড়ুয়া না, এটা ভুলেও হয়েছে, এরকম বললো তোমাকে চিনেছি তোমার জামা দেখে, এই জামা তো আমি তোমাকে কিনে দিয়েছিলাম। হ্যাঁ বাবু, আপনি দিয়েছিলেন, আপনি আমার জন্য অনেক করেছেন, কিন্তু শেষে এমন হলো কেন বাবু? আমি তো কোনো দোষ করিনি, আপনারা আমার কথা বিশ্বাস করলেন না কেন? কোন কথা আমি তো জানি না। মৃগাঙ্ক বাবুর মনে পড়লো 3 বছর আগের ঘটনা। অভিরাম ছিল মৃগাঙ্ক বাবুর 20 বছরের পুরনো গৃহকর্মী, প্রায় 20 বছর ধরে কাজ করতেছিল। শেষে একদিন অভিরামের ভীমরতি ধরলো, মানে লেখক চিন্তা করতেছে তো এই জন্য অভিরামের ভীমরতি ধরে। সে মৃগাঙ্ক বাবুর বিয়েতে পাওয়া একটা সোনার ঘড়িটা চুরি করে বসে। সুযোগ এবং সুবিধা দুই ছিল অভিরামের। অভিরাম নিজেও অবশ্য অস্বীকার করছে, মানে অভিরাম তখন অস্বীকার করছিল যে না আমি চুরি করি নাই, অনেক আগের ঘটনা বলতেছে। কিন্তু মৃগাঙ্ক বাবুর বাবা
তিনি ওঝা ডাকছিলেন, একজন ওঝা। তখনকার তো ওঝার চলন ছিল, বাটি চালান দেয়া হইতো, বাটি চালান দিত। মৃগাঙ্ক বাবুর বাবা ওঝা ডাকিয়ে কুলোতে চাল ছুঁড়ে মারে, মানে বিভিন্ন কুসংস্কারের কাজকাম করে প্রমাণ করে দেন যে অভিরামী আসল চোর। তো তখন প্রমাণ হয়ে গেছে যে অভিরাম চোর, ফলে অভিরামকে ছাড়িয়ে দেওয়া হয় চুরির দায়ে। চাকরকে, এই সেই অভিরাম, ওকে বাদ দিয়ে দেওয়া হয়েছিল। অভিরাম বলল, আপনাদের ওখান থেকে, মানে এখন বর্তমানে আবার ফিরে আসছে, এটা আগের কথা বলতেছিল যে অভিরামকে এটা পরিচয় দিল। এবার অভিরাম কি করছে এটা একটু দেখো। অভিরাম বলল, আপনাদের ওখান থেকে চলে আসার পর, মানে চাকরি চলে যাওয়ার পরে আমার কি হলো জানেন? আর আমি চাকরি করিনি কোথাও, আমি অন্য কোথাও চাকরি করতে পারি নাই, কারণ আমার কঠিন ব্যারাম হয়। ব্যারাম মানে ওর কঠিন একটা রোগ হয়েছিল অভিরামে, উদুরি রোগ, পেটের রোগ। টাকা পয়সা নাই, চাকরি নাই, না ঔষধ না পত্র, কিচ্ছু নাই। সেই ব্যারামই আমার শেষ ব্যারাম। মানে ওই যে রোগটা হয়েছে, রোগে সে মারা গেছে। কেন মারা গেছে? কারণ মৃগাঙ্ক বাবু চাকরি থেকে তাদেরকে তাড়াই দিয়েছে। ওঝা ডেকে এনে মৃগাঙ্ক বাবুর বাবা, চাকরি চলে গেছে, টাকা নাই, অসুস্থ হয়েছে এমন একটা সময়, টাকার জন্য চিকিৎসা করতে পারে নাই, মারা গেল। এই জন্য বলছে যে এই ব্যারামই আমার শেষ ব্যারাম। ওয়ে, শেষ ব্যারাম? তুমি না সামনে দাঁড়ায় ঘটনা বলতেছো? অভিরাম তো সামনে দাঁড়ানো, তাহলে মারা গেছে শেষ ব্যারাম মানে? আমার এই জামাটা ছেলে রেখে দেয়, যে জামাটা আজকে পরে আছে, সে নিজে কিছুদিন পরছে, তারপর সেটা ছিঁড়ে যায়, তখন সেটা কাকতারুয়ার পোশাক হয়। আমি হয়ে যাই সেই কাকতারুয়া। ওই জামাটার সাথে ওর আত্মার একটা সম্পর্ক। কেন জানেন? আমি জানতাম একদিন না একদিন আপনার সঙ্গে আবার দেখা হবে। আমার প্রাণটা ছটফট করছিল। হ্যাঁ, মৃত লোকেরও প্রাণ থাকে। আমি মরে গিয়ে যা জেনেছি সেটা আপনাকে বলতে চাইছিলাম। মরে গিয়ে জেনেছে মানে? তার মানে ও এখন ভূত হয়ে গেছে, একটা ভূতের সাথে কথা বলতেছে। সেটা কি অভিরাম? তুমি কি জানছো? বাড়ি ফিরে গিয়ে, অভিরাম বলতেছে, বাড়ি ফিরে গিয়ে আপনার আলমারির নিচে পিছনের দিকটা খোঁজ করবেন। সেখানেই আপনার ঘড়িটা পড়ে আছে। এই 3 বছর ধরে, 3 বছর আগে আমাকে চোর বানাইছিলেন না, ঘড়িটা কিন্তু আমি চুরি করি না, ঘড়িটা ওখানেই আছে। বলতেছে, আপনার নতুন চাকর ভালো করে ঝাড়ু দেয় না, তাই সে দেখতে পায়নি। নতুন যে চাকর নিচে ঝাড়ু দিয়ে সে দেখতে পায় না বলে ঘড়িটা এখন ওখানেই পড়ে আছে। এই ঘড়ি পেলে পরে আপনি জানবেন অভিরাম কোনো দোষ করেনি। অভিরামকে আর ভালো করে দেখা যায় না। অভিরামের কথা শেষ হয়েছে যে আপনি জানতে পারবেন অভিরাম কোনো দোষ করেনি। এটা বলতে বলতে আস্তে আস্তে অভিরাম একটু অদৃশ্য হয়ে যাচ্ছিল। অভিরামকে আর ভালো করে দেখা যাচ্ছে না। সন্ধ্যা নেমে আসছে। মৃগাঙ্ক বাবু শুনলেন অভিরাম বলছে, এতকাল পরে নিশ্চিন্ত হলাম বাবু, আমি আসি, আমি আসি। মৃগাঙ্ক বাবুর চোখের সামনে থেকে অভিরাম অদৃশ্য হয়ে গেল। মৃগাঙ্ক বাবুর চোখের সামনে থেকে অভিরাম অদৃশ্য হয়ে গেল। তেল এনেছি বাবু। সুধীরের গলায় মৃগাঙ্ক বাবুর ঘুমটা ভেঙে গেল। তার মানে ওই ভদ্রলোক এতক্ষণ ঘুমায় গেছিল, ঠিক আছে, হয়তো তার ঘুমটা ভাঙছে। এখন গল্পের প্লট ফাটতে ফাটতে কলম হাতে গাড়ির মধ্যে ঘুমিয়ে পড়েছিলেন তিনি। তার মানে ভূতের এটা এত সে এক্সপিরিয়েন্স যেটা করছে, এটা করতে করতে তিনি ঘুমিয়ে পড়ছেন। ঘুম ভাঙতেই তার দৃষ্টি চলে গেল পশ্চিমের মাঠের দিকে। কাকতারুয়াটা যেমন ছিল তেমন ভাবে দাঁড়িয়ে আছে। মানে কাকতারুয়া আসে নাই, আগে আসে নাই, তার মনের ভুল মনে হচ্ছে তার। বাড়িতে আসলেন, বাড়িতে এসে আলমারির তলায় প্রথমেই সেটা খুঁজলো। খুঁজতে সে দেখতে পেল ঘড়িটা ওই আলমারির নিচেই আছে। মৃগাঙ্কবাবু স্থির করলেন ভবিষ্যতে আর কিছু গেলেও ওঝার সাহায্য আর কখনো নিবে না। যে ওঝা তাকে চোর বলছিল, সে ওঝার সাহায্য আর কখনো নিবে না। এবং গল্পটা এই এক লাইনের মাধ্যমে গল্পটা শেষ হয়ে গেল। এই গল্পটাতে আমরা কি দেখলাম? এই লাইনটা গুলোতে কিন্তু অনেক কিছু আছে। একটা জিনিস প্রমাণ হয়ে গেছে যে ও আসলে একটা ভূতই দেখছে। কারণ কি, যদি পুরোটা ঘুম হইতো, তাহলে আলমারির কথাটা কিভাবে জানলো সে? আলমারির নিচে যে ঘড়িটা আছে এটা সে কিভাবে জানলো? এটা জেনে সে গিয়ে খুঁজছে, খুঁজে সে আলমারি থেকে ওই ঘড়িটা বের করছে। তার মানে ওই দিন সে যে ঘুমে যে স্বপ্ন দেখছে এটা না, তার মানে সে বাস্তব কিছুই দেখছে। বাস্তব কাকে দেখছে? অভিরামকে। কিন্তু অভিরাম তো মারা গেছে, সেটা কাকে দেখা হয়েছে? এইটা এই গল্পের সব থেকে বড় প্লট টুইস্ট। এটা কি স্বপ্ন নাকি এটা বাস্তবতা? মৃগাঙ্ক বাবু বুঝছেন এটা একটা ভূত সে দেখছে, এবং
সে মাঝে মাঝে নিজেকে এটাও বুঝায় যে সে আসলে ভূত দেখে না, সে ঘুমের ঘরে সবকিছু খুঁজে পেয়েছে, এবং সেটা কিন্তু অসম্ভব। তো এরই মধ্যে দিয়ে ঘটনাটা চলে যায় এবং এই ঘটনার মধ্যে দিয়ে আমাদের গল্পটা শেষ হয়। এবং আমরা এই গল্পে মূলত একটা চমৎকার মেসেজ পাই। মেসেজটা কি? আজকের গল্পে একটা মেসেজ আছে। মেসেজটা কি জানো? কুসংস্কার। এই যে তিনি বললো না যে ভবিষ্যতে আর কিছু গেলে হচ্ছে ওঝার সহযোগিতা নিবে না, এটা হচ্ছে তৎকালীন সময় কুসংস্কারের কারণে একটা নিরীহ ব্যক্তি তার জীবন চলে গেল। ওই সময় যদি এই কুসংস্কার বিশ্বাস করা না হইতো তাহলে সবাই বাসা খুঁজতো, ঠিক করে বাসা খুঁজে তারা ঘুইটা খুঁজে পাইতো। কুসংস্কারে বিশ্বাস করতে দেখে তারা জোরপূর্বক একটা নিরীহ মানুষকে পানিশমেন্ট দিল, সে মারা গেল। এবং এই জন্য আমাদেরকে কুসংস্কারে বিশ্বাস করা যাবে না। সেটা হচ্ছে একটা ভূতের গল্প, যে গল্পটা আমরা আমাদের মূল বইতে পেয়েছি। ঠিক আছে, বল এই গল্পটা কেমন লাগছে? একটা পোল দেই, বলো তো, ইয়েস নো তে জানাও, গল্পটা কি বুঝছো? ঘটনা ক্লিয়ার? ইয়েস নো তে একটু জানাও। আমার মনে হয় গল্পটা অনেক ইজি, তোমরা নিজেরাও পড়তে পারো একবার। ঠিক আছে, আমি একটা নিউ কুইজ দেই, দেখি যে আমার স্টুডেন্টরা কি এতক্ষণ আমাকে শুনতে পাইছে কিনা। যদি শুনতে পেয়ে থাকে ওরা ইয়েস নো তে জানাবে যে ভাইয়া আপনার গল্পটা আমি ক্লিয়ারলি বুঝতে পারছি। বলো, পোলে পোলে ভোটটা দাও, তোমাদের পোলের ভোটটা একটা আমি দেখি। 94%, 5% বলছে ঘটনা ক্লিয়ার। যারা তোমরা ঘটনা বুঝো নাই তারা আমার মনে হয় তোমরা হলো লেটে জয়েন করছো, এটাই একমাত্র কারণ হইতে পারে। আর কিছু আমি এখানে কারণ আমার কাছে মনে হয় না আছে। সো আমরা ঘটনাটা ক্লিয়ারলি বুঝছি। এখন তোমরা কি আরেকটা ভূতের গল্প শুনতে চাও? রিয়েল লাইফ স্টোরি শুনতে চাও? আমার আমার নিজের জীবনের আমি স্টোরি সবাইকে বলি না। তোমাদের আজকে যেহেতু একটা ভূতের ঘটনা পড়লাম, গল্পটা যেহেতু পড়া শেষ অলরেডি আমাদের, আমরা কিছু প্রশ্ন সলভ করবো অবশ্যই। বাট তার আগে তোমাদেরকে আরেকটা ভূতের গল্প বলি। হ্যাঁ, রিয়েল লাইফ স্টোরি, তোমরা আবার ভয় পেও না। যারা ভয় পাও তারা শুনো না। শুনতে চাও? আচ্ছা শুনো তাহলে। তো এটা ভূতের গল্প, যেহেতু আজকে একটা ভূতের গল্প পড়লাম, আরেকটা ভূতের গল্প তোমাদেরকে বলি। খুব মনোযোগ দিয়ে শুনবা। তোমরা এরকম এরকম গল্প তোমাদের অনেকের জীবনে আছে। তোমরা ছোট মানুষ, তোমরা তো দেখো না এখনো। তা আমি আমি তখন ঢাকায় থাকি। আমি ঢাকায় থাকি হলো আমরা একটা ব্যাচেলার বাসা নিয়ে থাকি। ব্যাচেলার না, মানে মনে করো আমরা একটা বাসা নিছি 3 রুমে। তো আমরা আমার ডিপার্টমেন্টের আমরা টোটাল 6 জন। আমরা 6 জন একসাথে থাকি, প্রতি রুমে 2 জন করে। আমার রুমে আমি 2 জন, পাশের রুমে 2 জন, অন্য আরেক রুমে 2 জন। তো আমাদের একটা ঘটনা ঘটে, যে ঘটনাটা আমরা প্রায়ই শুনি। আমাদের বাসাটাকে আমার মনে হয় একটু সমস্যা আছে। কি সমস্যা আমি তোমাদেরকে বলি। আমাদের বাসা 7 তলায়, তার উপরে হচ্ছে ছাদ। ছাদে একটা চিলে কোঠা আছে। তো ঘটনা হচ্ছে, প্রথম ঘটনাটা ঘটে অন্য একজন রুমে, আমরা না সেটা। ঠিক আছে, এটা হচ্ছে আমি বা আমার অন্য কেউ না। অন্য রুমে যে 2 জন, ওরাও আমার বন্ধু। তো ওদের মধ্যে ওরা একজন হঠাৎ করে, আমার একটা ফ্রেন্ড ওই রুমে ছিল। তো ওই রুমে একদিন একটা শব্দ শুনছে, রাত প্রায় তখন 3:30 বাজে। ও ওর বারান্দায় ও দেখছে যে কিছু একটা দেখছে, একটা মেয়ের অবয়ব, একটা ছোট্ট মেয়ের অবয়ব। হ্যাঁ, এটা যে দেখছে তার নাম হচ্ছে রনিফ। তো ও দেখছে যে জানলার কাছ থেকে কেউ একজন উকি দিচ্ছে। ঘটনা আমাদেরকে বলে নাই। হ্যাঁ, তো ওই দিন দেখছে। এবং আমাদের দরজায় একটা আছে, তোমার ওই যে কি জানি একটা গোল ইয়ার মতো, হ্যান্ডেলের মতো, ওটা উপরে নিয়ে ধরে ছেড়ে দিলে ওটা আবার পরে টক টক করে আওয়াজ হয় এরকম। তো ওইটারও 2-3টা করে শব্দ হয়েছে। তো ভাবছে এত রাতে কে আসবে, ছাদ থেকে তো কেউ আসবে না। তো ভাবছে কেউ মনে হয় চোর টোর হইতে পারে। ওই ঘটনা কাউকে বলেনি। একটা মেয়েকে দেখছে। তো এই ঘটনা ও আমাদেরকে তখন বলে, তখন কিন্তু আমি এটা জানি না। এটা হরর, মানে কেন এটা আমার কাছে বেশি হরিবল মনে হয়েছে তখন তোমাকে একটু বলি। আরেকটা যে বন্ধু ছিল, আমার যে রুমমেট, ওর নাম হচ্ছে আবির, আমার যে রুমমেট,
তো ও একদিন আমাদের রুমে একদিন ঘুমায় আছে, তো মধ্যরাতে ও একদিন হয়তো ঘুম ভেঙে গেছে। ঘুম ভেঙে যাওয়ার পর ও দেখছে আমাদের, আমি যে বেডটাতে ঘুমাই তার কিছু দূরে একটা জানলা, তো ওই জানালাতে ও ওই একই রকমের একটা মেয়ে বা একটা কিছু একটা দেখছে অবয়বের মতো, শেপটা একই রকম। তো আমরা যখন যখন ও দেখে ও আমাকে বলছে, রনিফ তো আমার অন্য রুমের বন্ধু তো আমাকে বলে নাই, বাট আবির আমাকে বলছে। তখন বলছে যে এরকম এরকম ঘটনা। তো আমি বললাম যে চল আমি একটু ওদেরকে শেয়ার করি। তো আমরা ওদেরকে ডাকলাম, অন্য রুমে বাকিদেরকে ডাকলাম, আমি তো জানি না যে ওদের সাথেও ঘটছে। তো আমরা আবির যে ওকে যখন বললো যে আমাদের এরকম এরকম দেখছি, বাসায় মনে হয় কোনো সমস্যা আছে, তখন বাসারও মানে অন্য রুমের যারা ছিল রনিফ এবং বাসার, ওরাও আমাকে বলল যে এরকম ঘটনা তো আমার রুমেও হয়েছে। কি দেখছি, এরকম একটা ছোট মেয়ে বা একটা মেয়ের অবয়বের আমরা জিনিস দেখতে পাচ্ছি। তো তখন আমরা রিয়েল করলাম যদি এটা মনের ভুল হয়, দুজনে একই জিনিস কিভাবে দেখলো। আর যে শব্দটা ছাদের উপরে প্রায় তোমার হাঁটাহাঁটির শব্দ, ছাদের উপর মনে হয় কিছু একটা লোহা পড়ে এরকম গড়িয়ে যাচ্ছে, এই শব্দগুলো আমাদের ওখানে আমরা তখন মাঝে মাঝে পেতাম। সো এরপর আমরা আমাদের বাসাটাতে অনেক বেশি ঝাড়ফুঁক করছি, একটু টুকটাক ঝাড়ফুঁক করে এখন আমরা মোটামুটি ঠিক আছে, এখন কোনো সমস্যা নাই। বাট স্টিল এখন মধ্যরাতে যখন এক টুকটাক শব্দ শোনা যায় আমার বেশ ভয় লাগে। তো এই স্টোরিটা কেন বললাম, কারণ আজকে আমরা একটা হরর স্টোরি পড়ছি, এই জন্য আমি তোমাকে একদম রিয়েল লাইফ আমার জীবনে ঘটনা এটা। আমি কিন্তু দেখি নাই কিছু, আমি কিছুই দেখি নাই, বা আমি শব্দ শুনছি টুকটাক। বা আমি আমার বন্ধু যে ছিল ওরা দুইজন, ওরা দেখছে, ওরা আমাকে এটা শেয়ার করছে, এই জন্যই তোমাকে এটা বললাম। বলা ঘটনাটা কি, এই ঘটনাটা কি, এটা কিন্তু সত্যি ঘটনা, এই ঘটনার মধ্যে মিথ্যা না, আমারটা কিন্তু সত্যি ঘটনা, বাস্তব। বল ভয় লাগলো নাকি ভয় লাগে নাই? ভয় পাইছো? দেখি এটা পোল দিই তো, দেখি কার কার ভয় লাগলো। ঘটনা কি মজার, ভালো ঘটনা? যেটা ভালো ঘটনা হলে তো অবশ্যই ভয় পাবা। ভয় পাইছো কেন একটু বলো তো। আমি কিন্তু অনেক ভয় পাইছিলাম, বাট এখন বড় হয়ে গেছি তো এখন এত গায়ে লাগাই না, একা একা থাকতে হয়। সো এই জন্য এত গরজ দিতে হয় না, গরজ দিলে যত বেশি এটা নিয়ে ভাববো তত বেশি ভয় পাবো। তোমাদের জীবনে এরকম অনেক ঘটনা আছে আমি জানি, বাট এই ঘটনাটা আমার আমার আমি যখন শুনছি আমার গায়ের পশম একদম দাঁড়ায় যাচ্ছিল, ইনফ্যাক্ট বলার সময় আমার গায়ের পশম দাঁড়িয়ে আসতেছিল। অনেকে বলছে ভাই ভয় পাই নাই, তোমার তো অনেক সাহসী রে বাবা। আর অনেকে বলছে, তাও অনেক মানুষ ভয় পাইছে, অনেকে ভয় পাও নাই। ইটস ওকে। চলো আমরা তাহলে একটু গল্প করলাম, গল্পটা করলাম কারণে গল্পটা একটা ভূতের গল্প, তাই একটা ভূতের স্টোরি তোমাদের সাথে শেয়ার করলাম। তো ভূতের না, এটা আসলে জিন নাকি অন্য কিছু আমি জানি না, এটা মনের ভুল কিনা এটাও আমি জানি না। তো তোমাদের সাথে ঘটনাটা শেয়ার করলাম। আচ্ছা, এবার আমরা একটু কিছু প্রশ্ন দেখবো। আজকের পুরো ঘটনায় আমরা কিছু জিনিস দেখছি, সেটা হচ্ছে গল্পের সূচনা কিভাবে হয়, মৃগাঙ্ক বাবুকে দিয়ে আমরা গল্পের সূচনা হতে দেখি। তারপর একটা নির্জন পরিবেশে আমরা দেখি যে নির্জন পরিবেশে একটা কুড়ে ঘর আছে, একটা পুকুর আছে, আবহাওয়াটা অনেক ভয়ঙ্কর হরিবল একটা আবহাওয়া, সেটাকে আমরা দেখতে পাই। কাকতাড়ুয়ার প্রতি আস্তে আস্তে মৃগাঙ্ক বাবু একটা আকর্ষণ ফিল করে, পরবর্তীতে ওই কাকতাড়ুয়াটা হয়ে যায় হচ্ছে অভিরাম। সেই অভিরাম আস্তে আস্তে জীবন্ত হয়ে ওঠে এবং জীবন্ত হয়ে উঠে বলে যে আপনারা আমাকে একটা সময় ছিল যখন আমাকে বাসা থেকে তাড়াই দিচ্ছেন, সেই যে বাসা থেকে আমাকে তাড়াই দিচ্ছেন চুরির দায়, এটা একটা ভুল কথা। আপনার নতুন যে চাকর আছে ওই চাকরকে আপনি যে ধরেন, ওই চাকর মেইনলি হচ্ছে শয়তান। হ্যাঁ, ও ঘর ঝাড়ু টাড়ু দেয় না, এই জন্য মূলত হচ্ছে আপনার ওই ওই ঘড়িটা খুঁজে পাওয়া যায় না। ঠিক আছে, আর ঘড়িটা খুঁজে পান না দেখে আমাকে আপনারা চোর মনে করছেন, তো আমি চাই আপনারা ঘড়িটা খুঁজে বের করেন। তো ওই ঘড়িটা তখন সে খুঁজে বের করে এবং পরবর্তীতে মৃগাঙ্ক বাবু বুঝতে পারে যে সে একটা ভূতের সম্মুখীন হয়েছে। ঠিক আছে, গল্পটা কিন্তু আমরা একটা ভূতের সম্মুখীন হইতে দেখি। সেই ভূতের নাম হচ্ছে অভিরাম, এবং ভূতটা যে এক্সপিরিয়েন্স করে তার নাম হচ্ছে মৃগাঙ্ক বাবু। গল্প ক্লিয়ার? ঠিক আছে, আমরা গল্পের মাধ্যমে গল্পের প্রেক্ষাপটটা কিন্তু আমরা অলরেডি জানি। গল্পের প্রেক্ষাপটটা হচ্ছে মৃগাঙ্ক বাবু দুর্গাপুরে সাংস্কৃতিক অনুষ্ঠানে যাওয়ার সময় একটা বিপদে পড়ে যায়, যে বিপদে আমরা কিন্তু মূলত তার পুরো পয়েন্টটাকে দেখতে দেখি। আচ্ছা, এবার একটু আমরা আস্তে আস্তে চলে যাব। এই এমসিকিউ গুলো তোমার পরীক্ষা আসবে না, ঠিক আছে? আমরা যেটা করার চেষ্টা করছি সেটা হচ্ছে এমসিকিউ গুলো দিয়েছে এই কারণে তুমি গল্পটা কতটা মনোযোগ দিয়ে পড়ছো এটা দেখার জন্য। তো আমরা কিছু এমসিকিউ আগে দেখি, তারপর আমরা এখানে কিছু তোমার বর্ণনামূলক প্রশ্ন আছে, এই বর্ণনামূলক প্রশ্ন আমরা দেখব, এই প্রশ্নটা আমরা দেখাবো। এই যে স্ক্রিন, তোমাদের স্ক্রিন স্লাইড শেয়ার করতে দেখো, এই বর্ণনামূলক প্রশ্নগুলো আমরা দেখবো, এগুলো তোমাদের বোর্ড প্রশ্ন, ঠিক আছে? এগুলো আমরা সলভ করে দিব। তার আগে কিছু এমসিকিউ দেখে আসি, চলো।
এমসিকিউ কিন্তু আসবে না, ঠিক আছে, আনন্দবাড়ি কিন্তু বহু নির্বাচনী আসবে না। আর আমরা দেখবো যে গল্পটা তোমরা কতটা মনোযোগ দিয়ে দেখছো, এটা শুনছো, এটার জন্য আমরা কিছু বহু নির্বাচনী একটু প্র্যাকটিস করি। সো প্রথম এমসিকিউ হচ্ছে, মৃগাঙ্ক বাবু সন্দেহটা যে অমূলক নয় সেটা প্রমাণ হলো পানাগড়ের কাছাকাছি এসে। বাক্যটি থেকে বোঝা যায় মৃগাঙ্ক বাবু খুব ভাগ্যবান না, মৃগাঙ্ক বাবু ভবিষ্যৎবাণী করতে পারেন না, মৃগাঙ্ক বাবু বাস্তবসম্মত চিন্তা করেন, মৃগাঙ্ক বাবু কুসংস্কারে বিশ্বাস করেন। এটার উত্তর কি? মৃগাঙ্ক বাবু বাস্তবসম্মত চিন্তা করেন। সঠিক উত্তর কি? মৃগাঙ্ক বাবু বাস্তবসম্মত চিন্তা করেন। আমি যে ঘটনাটা বলছি তোমাদের মধ্যে 55% ভয় পাইছে, 45% ভয় পায় নাই। 45% যদি তোমরা আমার জায়গায় থাকতা, এক্সপেরিয়েন্স করতা, তাহলে ভয় পাইতা। যদি আমি দেখি নাই বা আমার ফ্রেন্ডের জায়গায় যদি থাকতা, তুমি তাহলে ভয় পাইতা, অবশ্যই ভয় পাইতা। ঠিক আছে, আচ্ছা, সেটা আমরা পারলাম। পরেরটা দেখি, সুধীরের দায়িত্ব জ্ঞানহীনতা থেকে আমরা কি শিখতে পারি? সুধীর কে বলতো? সুধীর হচ্ছে যে ড্রাইভারটা, যে বেশি মাতব্বরি করে তোমার ওই যে ইয়াটা নেয় নাই, ডিজেল পেট্রোলটা ভরে নাই, তাহলে ওর মাতব্বরির জন্য তো ঝামেলা হয়েছে। সো সুধীর একটা দায়িত্ব জ্ঞানহীন মানুষ। এটা আমরা কি শিখতে পারি? সতর্কতা ও পূর্ব পরিকল্পনা সবসময় প্রয়োজনীয়, ছোট সমস্যাকে উপেক্ষা করা উচিত, অবশ্যই উচিত না, দোষ চাপানোর জন্য অন্যকে দায়ী করা উচিত না, এটাও শিখি না, দেরিতে হলেও সমস্যার সমাধান সম্ভব না, এটাও না। উত্তর হচ্ছে সতর্কতা ও পূর্ব পরিকল্পনা প্রয়োজনীয়। ঠিক আছে, পরেরটা একটু দেখি, মৃগাঙ্ক বাবু কুসংস্কারে বিশ্বাস করেন না, এই বাক্যটির প্রাসঙ্গিকতা কি নির্দেশ করে? তিনি আধুনিক মনোভাবাপন্ন, তিনি অতীতমুখী চিন্তা ভাবনার লোক, তিনি অন্ধবিশ্বাসী ডুবে আছেন, তিনি সহজে অন্যের উপর নির্ভর করেন। কি হবে উত্তর বলো? এটা পোল দিব? পোল লাগে না যদিও, বাট তারপর একটা পোল দিই। পোল দিচ্ছি, পোল দিলে তুমি উত্তরটা দাও। কয় নাম্বার এটা? 3 নাম্বার। দিয়েছি, উত্তর দিয়েছি, বলো কি হবে? তিনি আধুনিক মনোভাবাপন্ন, এটা হবে। বলো কি হবে? মৃগাঙ্ক কুসংস্কারে বিশ্বাস করেন, এটা হচ্ছে তিনি আধুনিক মনোভাবাপন্ন, এটা এক হবে। ঠিক আছে, আধুনিক মনোভাবাপন্ন যারা, তারাই কুসংস্কারে বিশ্বাস করে না। আচ্ছা, পরেরটা কি? পরেরটা হচ্ছে, কাকতাড়ুয়াটির কেন মৃগাঙ্ক বাবুর মনে গভীর প্রভাব ফেলেছিল? এটি একটি রহস্যজনক প্লটের অংশ হয়ে উঠেছিল, এটি তার পূর্ববর্তী গৃহকর্মীর স্মৃতিকে জাগিয়ে তুলেছিল, এটি তার লেখার জন্য একটি প্রেরণা হয়ে দাঁড়িয়েছিল, উপরোক্ত সবগুলো সঠিক। কাকতাড়ুয়াটি কেন মৃগাঙ্ক বাবুর মনে গভীর প্রভাব ফেলেছিল বলো? বলো এটা কি হবে? কাকতাড়ুয়াটি কেন মৃগাঙ্ক বাবুর মনে গভীর প্রভাব ফেলেছিল? এটি একটি রহস্যজনক প্লটের অংশ, মূলত ছিল হচ্ছে গৃহকর্মী স্মৃতিকে জাগিয়ে তুলেছিল। ঠিক আছে, এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। সো তোমরা যারা অন্যগুলো চিন্তা করছো, অন্যটা উত্তর হবে না। 5 নাম্বার, মৃগাঙ্ক বাবু সুধীরকে বলেছিলেন ভবিষ্যতে এমন ভুলটি করো না কখনো, এর মাধ্যমে কি প্রকাশ পায়? মৃগাঙ্ক বাবু সুধীরকে বলেছিল মৃগাঙ্ক বাবু সহজে ক্ষমা করেন, মৃগাঙ্ক বাবু রাগান্বিত ছিলেন, মৃগাঙ্ক বাবু ভবিষ্যতের জন্য শিক্ষণীয় উপদেশ দেন, মৃগাঙ্ক সমস্যা মেনে নিতে পারেন না। এটা হচ্ছে, এটা হতে পারে। সো এটা এমসিকিউ আসে না, তো এই জন্য এমসিকিউ প্রেক্ষাপটগুলো একটু উইয়ার্ড লাগতেছে। আচ্ছা, এটা দেখার দরকার নাই,
কাকতাড়ুয়ার অবস্থান ও আচরণ কাহিনীর কোন দিক থেকে সমর্থন করে, গল্পের রহস্যের আবহ, লেখকের অতীতের জীবনের প্রভাব, কুসংস্কারের প্রতি তীব্র বিদ্রুপ, বাস্তবতা ও কল্পনার মিশ্রণ। এখানে কাকতাড়ুয়ার অবস্থান ও আচরণ কাহিনীর কোন দিক থেকে সমর্থন করে, বাস্তবতা ও কল্পনার মিশ্রণ। ঠিক আছে, বাস্তবতা ও কল্পনার মিশ্রণ। তা সে দেখে মনে করছে যে তোমার কাকতাড়ুয়াটা হাঁটা শুরু করছে, সেগুলো অনেক কিছু ব্যাপার ছিল, সেগুলো কিন্তু তার এখানে চলছে। আচ্ছা, এমসিকিউ আমাদের দেখার দরকার নাই, আমার মনে হয় এখান থেকে এমসিকিউ আসবে না এবং এমসিকিউ আমরা প্র্যাকটিস করার দরকার নাই। এই প্রশ্নগুলো এখন আমরা পারতেছি কিনা একটু দেখি, এই প্রশ্নগুলো আমরা পারতেছি কিনা এখন একটু আমরা দেখি। কাকতাড়ুয়া গল্পে মৃগাঙ্কবাবুর অভিজ্ঞতা কিভাবে কুসংস্কারের ক্ষতিকর দিক তুলে ধরে, কাকতাড়ুয়া গল্পে মৃগাঙ্কবাবুর অভিজ্ঞতা কিভাবে কুসংস্কারের ক্ষতিকর দিক তুলে ধরে, কাকতাড়ুয়া গল্পে মৃগাঙ্কবাবুর অভিজ্ঞতা কিভাবে কুসংস্কারের ক্ষতিকর দিক তুলে ধরে। এখানে কুসংস্কারের ক্ষতিকর দিকটা কি বলতো, কুসংস্কারের ক্ষতিকর দিক কোনটা ছিল? কুসংস্কারের ক্ষতিকর দিক ছিল যে তোমার ওই যে যখন ধরো তোমার ও যখন চুরি করে, ওকে যখন ওঝা ডেকে নিয়ে আসে, ওঝা ডেকে নিয়ে আসে না, ওঝা ডেকে নিয়ে আসে, ওই যে লোকটাকে তোমার বাসা থেকে বের করে দেয়, অভিরামকে, অভিরামকে যখন বাসা থেকে বের করে দেয়, তখন সে উদরের উদরের ব্যথায় বা তোর একটা একটা রোগে সে আস্তে আস্তে মৃত্যু পথযাত্রী হয়ে যায়, সে মারা যায় এবং মারা গিয়ে সে চোর হিসেবে মারা যায়, কিন্তু সে কিন্তু আসলে চোর ছিল না। তো এই যে তাকে চোর হিসেবে ধরা হয় এবং চোর হিসেবে ধরে সে যে মৃত্যুর পথে চলে যায় টাকা পয়সার অভাবে, এই পুরো মৃত্যুর দায়বদ্ধতা কার? এটা কিন্তু পুরোটাই ওই কুসংস্কারের দায়বদ্ধতা। কুসংস্কারের জন্যই কিন্তু এটা হয়েছে। সেই জন্য কাকতাড়ুয়া গল্পের এটা মূলত কুসংস্কারের ক্ষতিকর দিককে তুলে ধরে। গল্পের চরিত্র অভিরামের মাধ্যমে সত্যজিৎ রায় কি বার্তা দিয়েছেন? অভিরামের মাধ্যমে দিয়েছেন হচ্ছে অভিরাম কুসংস্কারকে ভেঙেছে এবং সে যে বিশ্বস্ত, সে যে একজন বিশ্বস্ত মানুষ, তাকে যে আসলে বিশ্বাস করা উচিত। এরকম অনেক নিরপরাধী মানুষ কিন্তু আমাদের পৃথিবীতে শাস্তি পায়, সেই নিরপরাধী মানুষকে যে শাস্তি দেওয়া উচিত না, এটা আমরা মূলত এই গল্পের চরিত্র অভিরামের মাধ্যমে দেখতে পাই। 3 নাম্বার, মৃগাঙ্ক বাবুর স্বপ্ন বাস্তবের ঘটনার মিল অমিল বিশ্লেষণ করো। তো এখানে আমরা ওই যে হরিবল ব্যাপারগুলো লেখা শুরু করব, কোনটা তার কাছে ভূতের মনে হয়েছে, কোনটা তার কাছে বাস্তব মনে হয়েছে, কোনটা মনে হয়েছে যে এটা আসলে সে সত্যি দেখছে। যেমন কাকতাড়ুয়া আগায় আসতেছে, কিন্তু সে সত্যিই দেখছে, কিন্তু তার কাছে মনে হয়েছে যেটা আসলে ঘুমের মধ্যে দেখছে। আবার তাকে যে ঘড়ির খবরটা দিলে, ঘড়ির খবরটাও তো দিছে, ঘড়ির খবর তো তার পাওয়ার কথা না, তাই না? ঘড়ি তো জানার কথা না, সে যদি ঘুমে ঘুমে দেখে, ঘুমের মধ্যে সে কেমনে জানবে যেটা তলায় পড়ে আছে? সেখানে কিন্তু আমরা এটা দেখতে পারি। কাকতাড়ুয়া গল্পে পরিবেশের বর্ণনা কিভাবে গল্পের রহস্যময়তা বাড়িয়েছে, কাকতাড়ুয়া গল্পে পরিবেশের বর্ণনা গল্পের রহস্যময়তা বাড়িয়ে দিয়েছে। গল্পে কাকতাড়ুয়া একটি প্রতীক হিসেবে ব্যবহৃত হয়েছে, ব্যাখ্যা করো। কাকতাড়ুয়া একটা প্রতীক, প্রতীক মানে হচ্ছে যারা কিনা অপরাধ করে না, অপরাধ করে নাই এমন মানুষ। ঠিক আছে, সো এইরকম সিচুয়েশনে কাকতাড়ুয়া একটি প্রতীক হিসেবে ব্যবহৃত হয়েছে এবং এই মানুষগুলো যে শাস্তি পেতে পারে এবং তাদের শাস্তি পেলে তাদের ঘটনা যে কতটা করুণ হতে পারে, সেরকম একটা দৃশ্য কিন্তু আমরা এই কাকতাড়ুয়ার প্রতীকের মাধ্যমে দেখতে পেয়েছি। কাকতাড়ুয়া হচ্ছে ওই অপরাধ, নিরপরাধ, অপরাধ করে না এমন মানুষ হচ্ছে নিরপরাধ মানুষ, এই নিরপরাধ মানুষের প্রতিনিধি হিসেবে কাকতাড়ুয়াটা ভূমিকা পালন করছে। সত্যজিৎ রায়ের গল্পে কুসংস্কারের প্রতি অবচেতন মানসিকতার প্রতিফলন কিভাবে ফুটে উঠেছে। সো এখানে মূলত এটাকে আবার হরর স্টোরি না দেখায় আবার একটু তুমি যদি বৈজ্ঞানিক ভাবে ব্যাখ্যা দাও, তো বলতেছে যে এটা হচ্ছে মৃগাঙ্ক বাবুর সাবকনসিয়াস মাইন্ড। উনি যখন অবচেতন ছিল, উনি যখন ঘুম ছিল, তখন একটা টাইমে গিয়ে উনি নিজেকেই নিজে বলছে যে ঘড়িটা কোথায় আছে। এটা একটা ব্যাখ্যা হতে পারে। তার হয়তো মনে হয়েছে তিনি আগে থেকেই, তিনি যেহেতু বিজ্ঞান মনস্ক মানুষ, তিনি হয়তো মনে মনে একটা তার একটা রিগ্রেট ছিল। তো সেই রিগ্রেটটাই মূলত আমরা এখানে ভালোভাবে দেখতে পাচ্ছি এবং ওই রিগ্রেট থেকে সে হয়তো মানে অবচেতন মনে সে হয়তো ধরে ফেলতে পারছে যে আসলে এটা ভুল হয়ে গেছে। আচ্ছা, কাকতাড়ুয়া গল্পে মালক মোড়ের অবচেতন এবং স্বপ্নের ভূমিকা বিশ্লেষণ করো। এখানে কিন্তু স্বপ্নের ভূমিকা আছে। সে আসলে ঘুমে যদি স্বপ্ন দেখে, ঘুমের মধ্যে কিন্তু আমরা আমাদের সারাদিন আমরা যেটা চিন্তা করি, ওই চিন্তাটাই আমাদের মাথার মধ্যে ঘুরতে থাকে। ঠিক আছে, সেটা আমরা এখানে দেখতে পারি। কুসংস্কারের প্রতি অন্ধবিশ্বাস কিভাবে অভিরামের জীবনে দুর্ভোগ এনেছে তা আলোচনা করো। অন্ধবিশ্বাস মানে হচ্ছে অভিরাম, ওই যে অভিরামকে বাসা থেকে বাইর করে দেয়, তারপর অভিরাম অনেক অনেক দুঃখ কষ্টে দিনকাল কাটায়, এই ঘটনাকে আমরা এখানে কুসংস্কারের অন্ধবিশ্বাস হিসেবে অভিরামের জীবনে যে দুর্ভোগ চলে আসছে সেই দুর্ভোগটাকে আমরা দেখতে পাইছি। গল্পটি পড়ার পর তোমার কুসংস্কার এবং বিজ্ঞান চেতনা নিয়ে মতামত লিখো। গল্পটা পড়ার পর তোমার কিন্তু কয়েকটা জিনিস এখানে শেখার আছে।
একটা মনে করো, একটা হচ্ছে কুসংস্কার নিয়ে তুমি জানতে পারছো যে কুসংস্কার বা যে ঝাড়ফুঁক করা হয়, এই ঝাড়ফুঁক এগুলা মূলত কোনো বাস্তবতা নাই। অবশ্যই আছে, আমরা কিছু জিনিসকে আমরা অবশ্যই বাস্তবতা, যেমন আমরা পড়া পানি খাই না, এগুলো তো অবশ্যই আমাদের মনে, দোয়া পড়া পানি, এগুলো তো অবশ্যই কাজ আছে। বাট এই যে ওঝা ডেকে আনা, যারা কিনা হাতুড়ি ডাক্তারও না, তারা আসলে তারা ইচ্ছা মতো তাদের সবকিছু করে, তো এরকম ওঝাদেরকে আমরা বাস্তবতার ক্ষেত্রে তারা কিভাবে মানুষকে ম্যানিপুলেট করে, মানুষকে ইনফ্লুয়েন্স করে, মানুষকে দিয়ে বাধ্য করে নিরাপরাধ মানুষকে পানিশমেন্ট দিতে, এটা আমরা এখানে প্রথমটা দেখতে পাই। দ্বিতীয় গল্প আমরা দেখতে পাই যে কেন প্রমাণ ছাড়া কোনো মানুষকে শাস্তি দেওয়া উচিত না, প্রমাণ চাই, প্রমাণ ছাড়া মানুষ কোনো ধরনের খারাপ কাজ করতে পারবে না। তো এটা আমাদেরকে একটু দেখতে হবে প্রমাণের ব্যাপারটা। এবং 3 নাম্বার হচ্ছে বিজ্ঞান মনস্ক চেতনা ছিল না, মানে তারা কেউ বিজ্ঞান নিয়ে চিন্তা করে না। বিজ্ঞান মনস্ক হলে ওঝা তারা বিশ্বাস করতো না। সেখানে বিজ্ঞান মনস্ক মানুষের অভাব ছিল, চিন্তার অভাব ছিল, যে চিন্তার অভাবের কারণে তারা মূলত এরকম বিজ্ঞান চেতনার অভাব বা বিজ্ঞান মনস্কতার অভাবের কারণেই মূলত তারা এই হরর স্টোরিটাকে বিশ্বাস করছে। সেইগুলো মূলত খুবই খুবই ক্রিটিক্যাল ব্যাপার। এই জিনিসগুলো আমরা দেখতে পাইছি। তোমাদের জন্য কি হোমওয়ার্ক দিব? হোমওয়ার্ক তো এখনো পর্যন্ত তোমাদের জন্য দেওয়ার সময় হয় নাই, আর আমরা এই যে এই ঘটনাগুলোর মাধ্যমে মূলত বুঝতে পারলাম যে মৃগাঙ্ক বাবু প্রথমটা হচ্ছে মৃগাঙ্ক বাবু, এবং মৃগাঙ্ক বাবুর সাথে থাকা তোমার হচ্ছে অভিরাম এবং সুধীর, এই 3টা ক্যারেক্টারের মাধ্যমে আমরা একটা চমৎকার ঘটনা পেলাম, যে ঘটনার মূল ভাবটা হচ্ছে মানুষকে বিশ্বাস করতে হবে। যে বিশ্বস্ত 20 বছর চাকরি করছে, এইরকম একটা মানুষকে অবিশ্বাস করতেছে ওঝার কারণে, তাহলে কুসংস্কার কত বড় সিগনিফিকেন্ট, এটাকে বুঝতেছো? এমন না যে তুমি চিনো না আমাকে, তুমি আমাকে অবিশ্বাস করলা, এত সহজ না। কিন্তু যাকে তুমি এত বছর ধরে চিনছো তাকেও অবিশ্বাস করতেছো শুধুমাত্র কুসংস্কারের কারণে, তার মানে এটা প্রভাব অনেক বেশি। এই জিনিসটাই কিন্তু এই গল্পের একটা মূল ঘটনা ছিল, যে ঘটনাটা আমরা পড়ে ফেলছি। এবং আশা করতেছি এই এলাকা থেকে বা এই গল্পটা থেকে যত যত প্রশ্ন আসবে, প্রশ্নের উত্তরগুলো তোমরা ভালোভাবে করতে পারবে। আজকের গল্পটা আমি বেশ যে ছোট একটা গল্প, এবং যেহেতু আমাদের এমসিকিউ আসে না, এজন্য আমাদের এমসিকিউ প্র্যাকটিস করতে হয় নাই, এজন্য আমাদের ক্লাসটা আমরা তাড়াতাড়ি শেষ করতে পারছি। আচ্ছা, এবার তোমাদেরকে কিছু সাজেশন দেই, এই গল্প থেকে কোথা থেকে প্রশ্ন আসবে। এগুলা মনে করো হোমওয়ার্ক না, এটা হচ্ছে সাজেশন। আমরা যেগুলা তোমার বেশি গুরুত্বপূর্ণ ওগুলাই সাজেশন হিসেবে দিয়ে দেই। এক হচ্ছে গল্পের অভিরামের চিত্রটি একটি প্রতিবেদন লিখতে হবে, বা গল্পের অভিরামের চরিত্রটা কি, অভিরামের চরিত্র সম্পর্কে একদম তোমার মাথা পুরা দিয়ে দিতে হবে, এর মধ্যে এটা 5 স্টার। অভিরামের প্রতি সমাজ এবং মৃগাঙ্ক বাবুর আচরণ, সমাজের আচরণ কি, সমাজ হচ্ছে চাকরদেরকে কিভাবে দেখে, এটা তোমাকে একটু পড়তে হবে। এবং মৃগাঙ্ক বাবু আচরণ কিভাবে ছিল, মৃগাঙ্ক বাবু তাকে একটা শার্ট গিফট করছিল, মনে আছে? এই যে গরিবের প্রতি সমাজের একটা দৃষ্টিভঙ্গি, মানে তার বাবার একটা দৃষ্টিভঙ্গি, তার একটা দৃষ্টিভঙ্গি, দুইটা দৃষ্টিভঙ্গি কিন্তু আলাদা ছিল, এটা তোমরা একটু পড়বা। কুসংস্কারের ক্ষতিকর দিক তোমাকে জানতে হবে, যে মানুষের জীবন মৃত্যু চলে আসে এখানে, এটা তোমরা এখানে সুন্দর করে লিখবা, জীবন মৃত্যুর সন্ধিক্ষণে মানুষজন পড়ে যায়। উদাহরণ হিসেবে গল্পের ঘটনাগুলো ব্যবহার করে 10-12 বাক্যে আলোচনা করবো। তার মানে এটা হচ্ছে গল্পের যে মূল ভাবটা, এটা একটু 10-12 লাইনে লেখার প্র্যাকটিস করবা, তাইলে মোরলেস তোমাদের প্রিপারেশনটা ভালো হয়ে যাবে। বুঝতে পারছি? তো আমাদের আজকের ক্লাসটা এই পর্যন্তই। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজকের ক্লাসটা মন দিয়ে করার জন্য। তোমরা যারা আজকের আনন্দ পাঠের প্রথম ক্লাস হয়ে গেল, আমাদের আনন্দ পাঠের এই ক্লাসগুলো হয়েছে, তো তোমাদের উদ্দেশ্যে একটা জিনিস বলে রাখতে চাই, সেটা হচ্ছে তোমাদের এতদিন আমাদের যতগুলো ক্লাস হয়েছে, বাংলা ফার্স্ট পেপার ক্লাস করছি, সেকেন্ড পেপার ক্লাস করছি, আনন্দ পাঠের ক্লাস করছি, এই 3টা টপিকের উপরে সবগুলো টপিকের কোনো যদি তোমাদের কনফিউশন থাকে, তোমাদের জন্য রিভিশন ক্লাস আছে। রিভিশন ক্লাসের একটা উপায় আছে, তোমাদেরকে আমি একটা ফর্ম দিব, ওই ফর্মে তোমার প্রশ্ন সাবমিট করবা, যে কোনটা তুমি বুঝো নাই ওইটা আমি রিভিশন ক্লাসে বোর্ডে পড়াই দিব। কথা ক্লিয়ার? ফর্মটা কোথায় পাবো লিমন ভাই? ফর্মটা পাবা ফেসবুক গ্রুপে। ফেসবুক গ্রুপ কোথায় পাবো? তোমার অ্যাপের মধ্যে দেখো লেখা আছে যে তোমার কোর্সের সাথে ফেসবুক গ্রুপ, ওই ফেসবুক গ্রুপে যাবা, গিয়ে ক্লিক করবা, ক্লিক করে জয়েন করবা, দেখবা লিমন ভাইয়া পোস্ট দিছে যে নিচের কমেন্টে থাকা ফর্মে তোমরা তোমাদের প্রশ্নগুলো দিয়ে দাও, ঠিক আছে? সো ওই ফেসবুক গ্রুপটাতে যারা এখনো পর্যন্ত জয়েন হও নাই, তারা কুইকলি জয়েন করে ফেলবা, ঠিক আছে? আর সবাই পরবর্তী ক্লাসের জন্য রেডি থাকবা। পরবর্তী ক্লাসে আমরা আমাদের অন্য আরেকটা টপিক আমরা পড়বো। আজকে আমরা অলরেডি আনন্দ পাঠ পড়ে ফেলছি, আমাদের ফার্স্ট পেপারের টপিকগুলো আমরা পড়া শুরু করবো। সো সেই পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, পরের দিন দেখা হবে। হ্যাঁ, আল্লাহ হাফেজ।